সবাইকে। আমরা আজকে আমাদের ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশের তৃতীয় ক্লাসটি করব। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে এই ব্যবসার আইনগত পরিবেশ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তারপরে আমাদের অল্প কিছু আরও টপিক রয়েছে, সেটা পড়ার পর আমরা এক্সারসাইজে চলে যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী বা ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে যে পরিবেশের এমন কিছু উপাদান বা শক্তি থাকে, এমন কিছু উপাদান থাকে যেগুলো ব্যবসায়ী সিদ্ধান্ত, ভালো মন্দ সব কিছুকে প্রভাবিত করে। তাই প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী ব্যবসায় পরিবেশের উপাদান বলতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সেই সকল উপাদান বা শক্তিকে বোঝায় যা প্রতিষ্ঠানের কাজের উপর সরাসরি প্রভাব বিস্তার করে। তার মানে এই যে ব্যবসায়ের কাজের উপর বা ব্যবসায়ের পরিবেশের উপর প্রভাব বিস্তার করে এইরূপ উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা অভ্যন্তরীণ পরিবেশ আর একটা বাহ্যিক পরিবেশ। তারপর আমরা যদি এটা সম্পর্কে একটু ডিটেইলসে দেখি যে অভ্যন্তরীণ পরিবেশটা কি এবং বাহ্যিক পরিবেশটা কি। আচ্ছা, অভ্যন্তরীণ পরিবেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ পরিবেশ বলতে প্রতিষ্ঠানের ভেতরের উপাদানগুলোকে বোঝায়। যে অভ্যন্তরীণ মানে কি, ভেতরের উপাদানগুলোকে বোঝায়, যেটা ব্যবসার মধ্যে বা ইন্টারনালি ব্যবসার মধ্যে আছে, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, এখানে অভ্যন্তরীণ পরিবেশের উপাদানসমূহ দেওয়া আছে, যেমন মালিক বা শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, শ্রমিক ও কর্মী, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, এই সব কিছু অভ্যন্তরীণ পরিবেশের উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আমরা উপাদানগুলো দেখে নিব। এখানে আসলে সেই উপাদানগুলোকে দেওয়া আছে। আমরা যদি প্রথম উপাদানটা দেখি, সেটা হচ্ছে মালিক ও শেয়ার হোল্ডার। অবশ্যই মালিক এবং শেয়ার হোল্ডাররা ব্যবসায়ের ভিতরের মানুষ, তারা ব্যবসার অভ্যন্তরীণ ব্যক্তি বা অভ্যন্তরীণ হচ্ছে উপাদানের মধ্যে পড়ে। এই জন্য এই সবগুলো যারা আছে এখানে যা কিছু আছে সব হচ্ছে ব্যবসার ভেতরের বা অভ্যন্তরীণ। যেমন প্রথম হচ্ছে মালিক ও শেয়ার হোল্ডার, প্রতিষ্ঠানের মালিক বা বিনিয়োগকারী, যারা প্রতিষ্ঠানটার মালিক কিংবা যারা বিনিয়োগ করে বা ইনভেস্ট করে প্রতিষ্ঠানে, তারা হচ্ছে এখানকার আমরা মালিক বা শেয়ার হোল্ডার বলা হচ্ছে, যারা মূলধন সরবরাহ করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কি করে, ভূমিকা পালন করে। তারপরে যেটি আছে সেটা হচ্ছে পরিচালনা পর্ষদ। আচ্ছা, তাহলে পরিচালনা পর্ষদ বলতে আমরা এখানে কি বুঝছি, যে ব্যবসার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, যে যারা মেইনলি ব্যবসাটা পরিচালনা করে, নীতি নির্ধারণ করে, পরিকল্পনা গ্রহণ করে, ব্যবস্থাপনার তদারকি করে, এই সব কিছু কোথায় যাবে, পরিচালনা পর্ষদ, মানে যারা ওভারঅল ব্যবসাটাকে ম্যানেজ করে, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে। তারপর হচ্ছে শ্রমিক ও কর্মী, কি যারা ব্যবসায় কাজ করে, ঠিক আছে, যেমন এখানে প্রতিষ্ঠানের দৈনন্দিন যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারা পালন করে, শ্রমিক ও কর্মীরা। তাদের দক্ষতা ও কর্মক্ষমতা ব্যবসায় সফলতা নির্ধারণ করে। যেমন আমরা পড়েছি যে একটা শ্রমিক বা একজন কর্মী যত বেশি দক্ষ হবে, সে যত দক্ষতার সাথে কাজগুলো সম্পন্ন করবে, তত কিন্তু ব্যবসা ভালো করতে পারবে। আচ্ছা, তারপরে 4 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। এখানে কি বলা হচ্ছে, যে প্রতিষ্ঠানের মালিক বা বিনিয়োগকারী যারা মূলধন সরবরাহ করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে, তারা কি এই প্রতিষ্ঠানের, মানে যখন কোনো একটা প্রতিষ্ঠানের, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এক একটা ধরনের ওয়ার্ক কালচার আছে, যে কোন প্রতিষ্ঠান কোন ধরনের নিয়মকানুন মেনে চলে, কোন প্রতিষ্ঠান কীরকমভাবে পরিচালিত হয়, তাহলে প্রতিষ্ঠানের মালিক বা বিনিয়োগকারী যারা মূলধন সরবরাহ করে এবং আসলে না, এখানে আসলে এই লাইনটাতে একটু ভুল আছে, এটা এরকমটা হবে না। এখানে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি বলতে বোঝানো হচ্ছে কি, কোন প্রতিষ্ঠানে কীরকম ওয়ার্ক কালচার, কোন প্রতিষ্ঠানের ভিতরে অভ্যন্তরীণ পরিবেশ কেমন। যেমন কোনো প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে জুনিয়র সিনিয়র এই জিনিসগুলো খুব সিরিয়াসলি মেনটেন করা হয়, যে সিনিয়রের সাথে খুব ফর্মাল সম্পর্ক রাখতে হবে, এরকম টাইপের। এবং কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকে, যে সবাই একটা গ্রুপের মতো করে কাজ করছে। তাহলে এরকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকে বা ওয়ার্ক কালচার থাকে। তো এইটাকে আমরা কি বলতে পারি, যে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, যেমন প্রযুক্তি, যন্ত্রপাতি, অবকাঠামো এবং অন্যান্য সুবিধা। যে কোনো কিছু, প্রযুক্তি বলুক, যন্ত্রপাতি বলি, অবকাঠামো বলি, বা যা কিছু সুবিধা আছে যেগুলো প্রতিষ্ঠানের কাজকে সহজ করে। যে প্রতিষ্ঠানের, যে কোম্পানির যত বেশি প্রযুক্তিগত দিক থেকে উন্নতি থাকবে, যত বেশি তাদের হচ্ছে মানে সম্পদ থাকবে, প্রযুক্তিগতভাবে অ্যাডভান্স টেকনোলজি থাকবে, তত সেই কোম্পানিটা ভালো করবে। তাহলে এইগুলো হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সুযোগ সুবিধা আছে সেগুলো।
তারপর আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশ আমরা দেখেছি, এখন আমরা বাহ্যিক পরিবেশ সম্পর্কে দেখব। তাহলে কি বলা হচ্ছে যে বাহ্যিক পরিবেশ বলতে প্রতিষ্ঠানের বাইরের উপাদানগুলোকে বোঝায় যা সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না। ওটা হচ্ছে অভ্যন্তরীণ ছিল ভিতরের এবং বাহ্যিক কি বাহিরের, যেগুলো সরাসরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন এখানে যদি আমরা দেখি ইলাস্ট্রেশনে দেখি যে বাহ্যিক পরিবেশের মধ্যে কি কি আছে, যে প্রতিযোগী কম্পিটিটরস আছে, কৌশলগত মিত্র, তারপর ক্রেতা ভোক্তা, সরবরাহকারী, তারপর সরকারি সংস্থা, এই সব কিছু হচ্ছে বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত, যারা হচ্ছে কি প্রতিষ্ঠানের ভেতরে না বা অভ্যন্তরীণ নয়। আচ্ছা, তাহলে বাহ্যিকের প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতিযোগী। তাহলে প্রতিযোগিতা কি? প্রতিযোগীর মধ্যে যে অন্যান্য যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, আমার কোম্পানির বা আমার ব্যবসায়ের যারা কম্পিটিটর, যারা আমার ব্যবসায়ে হচ্ছে মানে যাদের সাথে আমার কি কম্পিটিটিভনেস চলে, যারা আমার প্রতিযোগী, তারা বাহ্যিক পরিবেশে আসে। কেন তারা বাহ্যিক পরিবেশে আসবে? কারণ আমার ব্যবসায়ী যে প্রতিযোগীরা আছে তারা কিন্তু আমার ব্যবসায়ের ক্ষেত্রে আমার জন্য একটা থ্রেট হতে পারে, কিংবা তারা হচ্ছে যেহেতু একই ধরনের পণ্য বা সেবা তারা মানে প্রদান করে, তো তারা হচ্ছে যদি খুব ভালো পণ্য নিয়ে আসে, তারা খুব ভালো পণ্য বা সেবা বাজারে নিয়ে আসলো, তখন কিন্তু আমার জন্য সেটা মানে ক্ষতির কারণ হতে পারে এবং এটা আমি কন্ট্রোল করতে পারবো না। এই জন্য বাহ্যিক পরিবেশের মধ্যে এই প্রথম যে উপাদানটি আছে সেটা হচ্ছে প্রতিযোগী। তারপরে সেকেন্ড যে উপাদানটি আছে সেটা হচ্ছে ক্রেতা বা ভোক্তা, যে কারা পণ্য ক্রয় করবে, কারা পণ্য ভোগ করবে, এটাও আমার ব্যবসার মধ্যে না, ব্যবসার অভ্যন্তরীণ, এটাও আমি জানি না যে কারা মানে করবে জিনিসটা। তো এই জন্য ক্রেতা ও ভোক্তাও কি বাহ্যিক পরিবেশের মধ্যে পড়ে। এটা হচ্ছে যারা পণ্য ক্রয় করে বা যারা পণ্য ব্যবহার করে, যেমন তাদের চাহিদা, রুচি এবং ক্রয় ক্ষমতা ব্যবসায়ের কৌশল নির্ধারণ করে। যে কারা ক্রেতা ভোক্তা, তারা কি চাচ্ছে, তাদের ডিমান্ড কি, তারা কি পছন্দ করে, এইসব অনুযায়ী আমি পরে নির্ধারণ করব যে আমি ব্যবসায় কোন ধরনের প্রোডাক্ট তৈরি করব, আমি কি তৈরি করতে আগ্রহী। তারপর হচ্ছে সরবরাহকারী, যারা সাপ্লায়ার বলি আমরা, যারা আমাদেরকে কাঁচামাল বা পণ্য সরবরাহ করে, তাদের ওপর উৎপাদন প্রক্রিয়া নির্ভরশীল। কারণ আমি যদি কাঁচামালই যদি না পাই, তাহলে আমি কাঁচামাল না পেলে আমি সেই পণ্যটা উৎপাদন করব কিভাবে? উৎপাদনই করতে পারবো না। এই জন্য আমার যে সরবরাহকারী, তারাও আমার খুব গুরুত্বপূর্ণ উপাদান, বাট তারা কি ব্যবসায় বাহ্যিক পরিবেশের মধ্যে পড়বে, কারণ এটা ব্যবসায়ের বাহিরের। তারপর মধ্যস্থ ব্যবসায়ীকারী, যেমন পাইকারি এবং খুচরার মাঝামাঝি যে ব্যবসায়ীরা থাকে, মিডলম্যান বলা হয়, তারাও কি ব্যবসায়ের বাহ্যিক উপাদানের মধ্যে আসবে, যেমন বিতরণকারী, তারপর হচ্ছে পাইকার ও খুচরা বিক্রেতা, যারা পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে সাহায্য করে, এই সবাই কি মধ্যস্থ ব্যবসায়ী। তারপর কৌশলগত মিত্র, এটা কি? এটা হচ্ছে যে যেসব অংশীদার বা প্রতিষ্ঠান ব্যবসার উন্নয়নে সহায়তা করে, যে কৌশলগত, যে ব্যবসাকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল দিক দেয়। মিত্র মানে ফ্রেন্ড, মিত্র মানে ফ্রেন্ড বা ভালো, যারা আমার শোভাকাঙ্ক্ষী, ঠিক আছে? তাহলে এখানে মিত্রের ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে, যে ব্যবসায়ের ক্ষেত্রে যেসব অংশীদার বা প্রতিষ্ঠান ব্যবসার উন্নয়নে সহযোগিতা করে, যেমন হচ্ছে যৌথ উদ্যোগ, অংশীদারিত্ব, এইসব যারা করবে তারা কি হবে? আমার কৌশলগত মিত্র হবে। তারপর হচ্ছে সরকারি সংস্থা, যে সরকারি প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থা, যারা আইন, নীতি, অনুমোদনের মাধ্যমে কি করে? ব্যবসাকে প্রভাবিত করে থাকে। আচ্ছা, সরকারি সংস্থা, যে সরকারি সংস্থাগুলো কিন্তু বাহ্যিক উপাদান, কারণ এরা কি আমার ব্যবসার ভিতরের না কোনো কিছু না, বাট ব্যবসার বাহিরের হলেও তারা আমার ব্যবসাটাকে এফেক্ট করে, এই জন্য এখানে এই সরকারি সংস্থাও আসবে। আচ্ছা, তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্যবসার ওপর পরিবেশের উপাদানের প্রভাব, যে আমাদের ব্যবসার উপর আমাদের পরিবেশের উপাদানগুলো কীরূপ প্রভাব ফেলছে, ব্যবসার উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব কীরকম, সেটা যদি আমরা দেখি, এখানে কি বলা হচ্ছে, যে ব্যবসার উপকরণের প্রাপ্যতা, যে উপকরণ আমি কতটা পাবো, সেটা নিঃসন্দেহে পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তাই যে কোনো দেশের ব্যবসায়ের পরিবেশের বিভিন্ন উপাদান, ব্যবসায়ের কার্যক্রম, তারপর উপকরণ প্রাপ্তি এবং সামগ্রিক কার্যকারিতার উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এখন এই যে প্রভাবগুলো হচ্ছে নিচে দেওয়া হলো, যে ব্যবসায়ের পরিবেশের উপর কোন কোন উপাদানগুলো প্রভাব বিস্তার করে এবং কিভাবে প্রভাব বিস্তার করে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে উপকরণ প্রাপ্তি, ঠিক আছে? এই যে উপকরণ প্রাপ্তি, যে আমি উপকরণটা ঠিকঠাক করে পাচ্ছি কিনা, যে উপকরণগুলো সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি কেমন, যে অ্যাভেলেবিলিটি কীরকম আমার উপাদানগুলো, ঠিক আছে? ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সহজলভ্যতা পরিবেশের উপর নির্ভরশীল, যে আমি ব্যবসায়ের যে মানে যে উপাদানগুলো আমার প্রয়োজন, এগুলো আমি কতটা ইজিলি পাবো, এগুলো কতটা অ্যাভেলেবেল, সেটা আমার নির্ভর করবে পরিবেশের উপর। যেমন প্রথমত মূলধন প্রাপ্তি, যে বিনিয়োগ, ঋণ এবং অর্থায়নের সুযোগ কেমন আছে, আমার কাঁচামালের ক্ষেত্রে আমার উৎপাদনের জন্য যে কাঁচামালগুলো লাগবে সেগুলো আমি ইজিলি পাচ্ছি কিনা, আমার বাজারে পণ্য বিক্রয়ের জন্য উপযুক্ত বাজার আছে কিনা, সেই চাহিদার উপস্থিতি আছে কিনা। তারপর প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা আছে, যেমন খনিজ
খনিজ সম্পদ, তারপর হচ্ছে কৃষক সম্পদ, পানি, এগুলো আমি ইজিলি পাচ্ছি কিনা, মানব সম্পদ, আমি দক্ষ শ্রমিক পাচ্ছি কিনা, এই যা কিছু আমার যা কিছু দরকার ব্যবসায়ের জন্য, যত উপকরণ দরকার এগুলো আমি ইজিলি পাচ্ছি কিনা, এই হচ্ছে আমার উপকরণ প্রাপ্তি। যদি আমি ইজিলি পেয়ে থাকি তার মানে কি আমার ব্যবসায়ের উপর আমাদের এই উপাদানগুলোর প্রভাব কি অনুকূল, বা এটা আমার জন্য পজিটিভ এফেক্ট ফেলবে। তারপরে যেটা আছে নেক্সট হচ্ছে ব্যবসায় বান্ধব নীতিমালা। যে নীতিমালা যদি ব্যবসায় বান্ধব হয়, বা ব্যবসায় যেরকম নীতি থাকলে, যে ধরনের রুলস রেগুলেশন থাকলে ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে, তারা ব্যবসা ভালো করতে পারবে, সেটা হচ্ছে ব্যবসা বান্ধব নীতি। যে সরকারের যেসব নীতি পরিকল্পনা ব্যবসার জন্য সহায়ক হলে তাহলে বিনিয়োগ ও ব্যবসার প্রসারটা কী হয়, সহজ হয়। তারপর হচ্ছে সুস্থ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। যত উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকবে তত আমার ব্যবসা সম্প্রসারিত হবে, তত আমার ব্যবসাটা বড় হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। যে ভালো আইন শৃঙ্খলা ব্যবসায় নিরাপত্তা নিশ্চিত করে। যে যত আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো তত ব্যবসায়ীরা সেফলি ব্যবসা করতে পারবে, তার মানে নিরাপত্তা বেশি থাকবে। তারপর ব্যবসায় সহায়ক সেবা, যেটা আমরা হচ্ছে বাণিজ্যের আন্ডারে পড়ে এসেছি, যেমন ব্যাংকিং, বিমা, তথ্য প্রযুক্তি, অন্যান্য যা কিছু সহায়ক সেবা আছে এগুলো কি করে ব্যবসাটাকে, ব্যবসার যে কার্যক্রমগুলো সেগুলোকে গতিশীল করে তোলে। তারপর এখন আমরা ব্যবসায়িক পরিবেশের যা কিছু আছে, যেমন আমরা যে 6টি পরিবেশ সম্পর্কে পড়েছি সেটাকে খুব শর্টলি সামারাইজ একটা ভার্সন আমরা এখানে দেখে নিব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই ব্যবসার জন্য অনুকূল। এই জিনিসটা বলা হচ্ছে যে বাংলাদেশের জন্য ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশটা কি অনুকূল। দেশের ভৌগোলিক অবস্থান, উর্বর ভূমি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ ব্যবসার বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব ফেলে এবং কার্যক্রমকে কি গতিশীল করে, এটা আমরা অলরেডি পড়ে এসেছি। আচ্ছা, তাহলে এই প্রাকৃতিক পরিবেশ কেন আমাদের জন্য অনুকূল? কারণ আমাদের উর্বর ভূমি আছে, যেখানে কৃষির সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের অধিকাংশ ভূমি কি নদী বাহিত পলি দ্বারা গঠিত, আর সেজন্য আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর। এই উর্বর মাটিটাই কি করে যে কৃষি উৎপাদনের জন্য উপযোগী এবং কৃষিভিত্তিক শিল্পের জন্য কাঁচামাল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে অনুকূল জলবায়ু। বাংলাদেশের যে ক্লাইমেটের বা জলবায়ু খুব ভালো। বাংলাদেশ নাতিশীতোষ্ণ এবং মৌসুমী জলবায়ু, সেগুলো হচ্ছে কি কৃষি, মৎস্য এবং অন্যান্য ব্যবসার জন্য সহায়ক। সারা বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হওয়ায় মানে ব্যবসা বাণিজ্য ধারাবাহিকভাবে পরিচালনা করা যায়। যে বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়া, যে এমন হয় না যে একদম খুব গরম আবার খুব ঠান্ডা, একদম বরফ পড়ে যাচ্ছে আবার একদম মরুভূমি হয়ে যাচ্ছে, এরকমটা হয় না। তো এরকম না হওয়ার কারণে বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকার কারণে সবসময় কোনো না কোনো টাইপের হচ্ছে মানে কৃষিজ পণ্য আমাদের দেশে হতেই থাকে, এই জন্য এই জিনিসটা বলা হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে বন ও প্রাকৃতিক সম্পদ। দেশে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন যেমন সুন্দরবন অবস্থিত, যা বনজ সম্পদ, মধু, মাছ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের উৎস। এগুলোকে আমাদের দেশের শিল্প ও ব্যবসার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তারপর পর্যটক সম্ভাবনা আছে, যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটক শিল্পে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। তারপর আবার কক্সবাজার সমুদ্র সৈকত আছে, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আছে, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড় অঞ্চল, এগুলো কি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে, যার কারণে কি আমাদের পর্যটন ভিত্তিক ব্যবসারও প্রসার ঘটছে এবং আমাদের কি আলটিমেটলি আমাদের দেশের ভালো হচ্ছে বা দেশের উন্নতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের কারণে। তারপর নেক্সট যে উপাদানটা সেটা হচ্ছে মৎস্য ও সামুদ্রিক সম্পদ। যে দেশের নদ নদী, হাওর বাওর এবং হচ্ছে সমুদ্র উপকূলীয় যেসব অঞ্চল আছে এগুলো কি প্রচুর মৎস্য সম্পদে সমৃদ্ধ। এটি খাদ্য শিল্প এবং রপ্তানিমুখী ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে লাস্টলি আমাদের যেটা আছে সেটা হচ্ছে বন্দর ও ভৌগোলিক সুবিধা। যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানের কারণে আমরা হচ্ছে বিভিন্ন উপকূলীয় বন্দর স্থাপনের জন্য অনুকূল। যেমন আমাদের চিটাগাং পোর্ট আছে, তাহলে এই চিটাগাং পোর্টে অনেক প্রচুর পরিমাণে হচ্ছে পণ্য হচ্ছে আনা নেওয়া করা হয়। তাহলে এই সকল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এগুলো খুব হেল্পফুল এবং আমদানি রপ্তানির জন্য বিশেষ সুবিধা সৃষ্টি করে থাকে। এই জন্য ওভারঅল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ অনুকূল, এটি এখানে বলা হচ্ছে সারসংক্ষেপে। যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কৃষি, মৎস্য, বনজ ও পর্যটন শিল্প সহ বিভিন্ন খাতে ব্যবসার জন্য বিস্তৃত সুযোগ সৃষ্টি করছে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসায় প্রসারে এই পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে আমরা আসলে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য, সৃজনশীলে যাতে আমরা সঠিক আকারে পয়েন্ট দিয়ে বলতে পারি যে বাংলাদেশের কোন পরিবেশটা কী জন্য, সেই জন্য আমরা লাস্টলি আসলে এই সামারাইজ ভার্সনটা পড়ছি। তা নাহলে এটার যা কিছু ছিল সেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। এখন আমরা জাস্ট সামারাইজ ভার্সনগুলো দেখে নিচ্ছি, যাতে তোমরা যখন সৃজনশীল প্রশ্ন উত্তর করবে তখন যাতে তোমাদের উত্তর করতে সুবিধা হয়।
আচ্ছা, তারপর অর্থনৈতিক পরিবেশ, এরকমভাবে আমরা অর্থনৈতিক পরিবেশের একটু সামারাইজ ভার্সন দেখে ফেলি যে বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশের কিছু উপাদান ব্যবসার জন্য সহায়ক হলেও অনেক ক্ষেত্রে তা বড় ধরনের বাধা হিসেবেও কাজ করে। তার মানে এটা অনুকূল না প্রতিকূল সেটা ডিরেক্টলি ওয়ান সেন্টেন্সে বলা যায় না। কিছু উপাদান আছে অনুকূল, কিছু উপাদান আছে প্রতিকূল। দেশের অর্থনৈতিক কাঠামো, জনসংখ্যা, আয় এবং আর্থিক অবস্থার উপর নির্ভর করে ব্যবসায় সুযোগ ও সীমাবদ্ধতা নির্ধারিত হয়। যেখানে সুযোগও আছে, অনুকূল পরিবেশও আছে, আবার সীমাবদ্ধতাও আছে, মানে প্রতিকূল পরিবেশও আছে। দুইটা জিনিসই এখানে প্রেজেন্ট। প্রথম যেটা হচ্ছে বৃহৎ জনসংখ্যা ও বাজার সুযোগ। যে বাংলাদেশের একটা জনবহুল দেশ, বাংলাদেশের পপুলেশন অনেক বেশি হওয়ার কারণে এখানে একটা বিশাল ভোক্তা বাজার বিদ্যমান, যে বাংলাদেশে অনেক অনেক কাস্টমার, অনেক টার্গেট কাস্টমার। এবং এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশে খুব কম সংখ্যক, অল্প একটা এরিয়াকেও যদি টার্গেট করা হয়, সেই অল্প এরিয়ার মধ্যে অনেক মানুষ বসবাস করে। যেটা এরকম বলা হয়েছে যে বাংলাদেশে যদি এতটুকু এরিয়া টার্গেট করা হয়, বাংলাদেশে এতটুকু এরিয়ার মধ্যে যদি 1000 মানুষ বসবাস করে, তাহলে হয়তো আমরা দেখবো যে ধরো আমরা নিউজিল্যান্ডের কথা চিন্তা করি, নিউজিল্যান্ড যদি সেম এতটুকু এরিয়া, সমান পরিমাণ এরিয়া যদি টার্গেট করা হয়, সেখানে হয়তো মাত্র 100 জন থাকবে। তাহলে এই কারণে বলা হয় যে বাংলাদেশের জনবহুল হওয়ায় এখানে বিশাল ভোক্তা বাজার বিদ্যমান, যেখানে কাস্টমার বেসটা খুবই বেশি। বিভিন্ন পণ্য এবং সেবার জন্য উচ্চ চাহিদা সৃষ্টি করে, যা ব্যবসায় সম্প্রসারণে কি সহায়ক। তারপর আছে সস্তা শ্রমশক্তি। বাংলাদেশে, এটা আমরা সবসময় জানি যে বাংলাদেশে শ্রমশক্তির ক্ষেত্রে মানে খুবই চিপ লেবার পাওয়া যায়, যে বাংলাদেশে যারা শ্রমিক আছে তারা খুবই স্বল্প অর্থে তারা হচ্ছে শ্রম দিয়ে থাকে, যে দেশের তুলনামূলক কম খরচে শ্রমিক পাওয়া যায়, যা শিল্প স্থাপন এবং উৎপাদন খরচ কমাতে সাহায্য করে। এটি দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা আকর্ষণীয় দিক, যে বাংলাদেশের লেবার কি খুবই চিপ। তারপর হচ্ছে মাথাপিছু আয় কম। জনসংখ্যা বেশি হলেও মাথাপিছুর আয় কিন্তু তুলনামূলক কম। বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কি সীমিত বা কম। এর ফলে বাজারে পণ্যের চাহিদা এবং বিক্রয়ের সম্ভাবনা কি হয়ে যায়, কিছু ক্ষেত্রে কমে যায়। কেন কমে যায়? কারণ এই যে মাথাপিছু যেহেতু আয় কম, ইনকাম যেহেতু কম, ইনকাম কম থাকাতে তাদের কোনো কিছু ক্রয় করা বা কোনো কিছু মানে পারচেস করার ক্ষেত্রে তাদের লিমিটেশন আছে। এখন আমার যদি এরকম থাকে, আমার যদি মান্থলি 10,000 টাকা ইনকাম থাকে, তাহলে আমি যে পরিমাণ কিনবো, আমার যদি মান্থলি 1 লাখ টাকা ইনকাম থাকে, তাহলে আমি তার চেয়ে অনেক বেশি পারচেস করবো, অনেক বেশি আমি হচ্ছে মানে এক্সপেন্ডিচার আমার বাড়িয়ে দিব। তো বাংলাদেশে যেহেতু মানুষের মাথা পিছু আয় কম, তার কারণে কি বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা সীমিত। যে এই লাইনটি এখানে বলা হচ্ছে যে ক্রয় ক্ষমতাটা সীমিত। এর ফলে বাজারের পণ্যের চাহিদা এবং বিক্রয় সম্ভাবনা কিছু ক্ষেত্রে কি হয়ে যায়, কমে যায়। তারপরে হচ্ছে সঞ্চয়। তারপর আমাদের নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে সঞ্চয় ও মূলধনের গঠনের নিম্ন হার। যে বাংলাদেশের মানুষের সঞ্চয় এবং মূলধন গঠনের ক্ষেত্রে কি কম, যেহেতু তাদের আয়, তাদের এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে এসেছে যে আয় যেহেতু কম আয়ের কারণে মানুষের সঞ্চয় প্রবণতাটা কি কম, যে আমার ইনকামই কম, আমি যা ইনকাম হয় সেটা তো আমারই চলা কষ্ট, আমি কিভাবে সঞ্চয় করব। এই কারণে মানুষের সঞ্চয় প্রবণতা কম এবং মূলধন গঠনের হারও কম। এই কারণে কিন্তু আমাদের কি হয়, বিনিয়োগের পরিমাণটা ওভারঅল বিনিয়োগ হ্রাস পেয়ে যায়, ফলে শিল্প উন্নয়নে বাধা সৃষ্টি হয়। তারপর হচ্ছে দুর্বল অর্থ ঋণ ব্যবস্থা। যে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কাইন্ড অফ উইক, কারণ কি বাংলাদেশে যেহেতু অর্থ সীমিত, মূলধন পরিমাণ সীমিত, তো ব্যাংকগুলো বা ব্যাংকিং ব্যবসাগুলো তারা চাইলেও অধিক পরিমাণে ঋণ ব্যবসায়ীদেরকে দিতে পারে না। তারা চাইলেও বেশি পরিমাণ ঋণ, যতটুকু ব্যবসায়ীদের ঋণের দরকার সেই পরিমাণ ঋণ ব্যবসায়ীদেরকে দিতে পারে না। সেটা এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং এবং আর্থিক ব্যবস্থা এখনও পুরোপুরি শক্তিশালী নয়। অনেক ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রম শহর কেন্দ্রিক হওয়ায়, আচ্ছা এখানে আবার আরেকটা পয়েন্ট এনেছে যে শহর কেন্দ্রিক হওয়ায় কিন্তু মানে গ্রামীণ উদ্যোক্তারা তারা পিছিয়ে থাকেন। মানে যদিও দেখা যায় যে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে, তাও বেশিরভাগ কি শহরের পার্সনদেরকে দেওয়া হচ্ছে, শহর কেন্দ্রিক ঋণ দেওয়া হচ্ছে। তো শহর কেন্দ্রিক যেহেতু ঋণ দেওয়া হচ্ছে, তখন কিন্তু গ্রামের মানুষরা ঋণটা সহজে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা অসুবিধা সৃষ্টি করে। তারপর হচ্ছে উচ্চ সুদের হার। উচ্চ সুদের হার এখানে বলা হচ্ছে যে ঋণের ওপর তুলনামূলক উচ্চ সুদের হার ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ব্যয় সৃষ্টি করে। যে সুদের হারটা যেহেতু বেশি, যে আমাদের মূলধন সীমিত, আমার সীমিত, ধরি ব্যাংকের কাছে 1 কোটি টাকা আছে, তাহলে এই 1 কোটি টাকাই তার মানে ক্ষমতা বা এতটুকুই তার মানে মূলধন রয়েছে যেটা সে বিনিয়োগ করতে পারবে। তাহলে সেই 1 কোটি টাকার জন্য যদি তার 2 কোটি টাকার পরিমাণ হচ্ছে মানে ডিমান্ড থাকে বা চাহিদা থাকে, তখন কিন্তু সে অটোমেটিক্যালি কি করবে, সুদের হার বাড়িয়ে দিবে। কারণ সে চাবে হচ্ছে কি যে আমার তো মানে যতটুকু আমার মানে অর্থ আছে তার থেকে বেশি মানুষের চাহিদা আছে, মানে সাপ্লাইয়ের থেকে ডিমান্ড বেশি। তখন ব্যাংক মনে করে তাহলে আমি উচ্চ সুদের হারে ঋণ দিব, যে পারবে সেই ঋণ নিতে পারবে। তাহলে এই ধরনের একটা থাকার কারণে বাংলাদেশে কি সুদের হারটা উচ্চ হয়, যে ঋণের উপর তুলনামূলক উচ্চ সুদের হার ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ব্যয় সৃষ্টি করে, ফলে নতুন বিনিয়োগ ব্যবসা প্রসারে কি হয়, বাধা আসে।
আচ্ছা, দেন প্রবাসী আয়ের কথা বলা হচ্ছে যে বাংলাদেশের বৃহৎ জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা গেলে অর্থনীতি শক্তিশালী হতে পারে। দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বাড়ালে ব্যবসায়ের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। অলরেডি বাংলাদেশ রেমিটেন্স আসার কারণে রেমিটেন্স বাংলাদেশের জন্য খুবই ভালো এবং পজিটিভ একটা দিক। রেমিটেন্সের কারণে বাংলাদেশ অনেক দিক থেকে ভালো করছে। রেমিটেন্সের পরিমাণ বাংলাদেশে বেশি এবং দিন দিন রেমিটেন্সের পরিমাণ বেড়েই চলছে। এখানে বলা হচ্ছে যে যদি জনসংখ্যাকে আরও দক্ষ করা যায়, দক্ষ করে যদি মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে রেমিটেন্স আরও বাড়বে। রেমিটেন্স যদি আরও বাড়ে তখন অর্থনীতি কী হবে? আরও শক্তিশালী হবে। তারপর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা, যে অব্যবস্থাপনা, দুর্নীতি, নীতিগত দুর্বলতার কারণে কিন্তু অর্থনৈতিক কিছু খাত বাংলাদেশে পিছিয়ে আছে। এগুলো ব্যবসার জন্য ঝুঁকি ও অনিশ্চয়তা তৈরি করে থাকে। আচ্ছা, তারপরে এটা এখন আমরা একদম সামারাইজ ভার্সন পড়ে ফেলবো যে বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ যেমন বড় বাজার, সস্তা শ্রমশক্তি এবং প্রবাসী আয় রয়েছে, তেমনি কম আয় এবং দুর্বল আর্থিক ব্যবস্থা এবং বিনিয়োগ সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জও বিদ্যমান। তার মানে এখানে যেটা আছে যে এখানে এতটুকু বলা হচ্ছে পজিটিভ দিক, যে এই পজিটিভ দিকগুলো আছে, কিন্তু পাশাপাশি এই নেগেটিভ দিকগুলো আছে, যে তেমনি এটা হচ্ছে প্রতিকূল দিকগুলো বলা হচ্ছে, যে এই চ্যালেঞ্জগুলো বিদ্যমান। ঠিক আছে, তাহলে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো কি করা সম্ভব? কাটিয়ে ওঠা সম্ভব। আচ্ছা, তারপর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশে কি বলা হচ্ছে যে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে ব্যবসার জন্য অনুকূল। যেমন দেশের জনসংখ্যা, তার মানে আমরা এখানে মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে সামাজিক পরিবেশ অনুকূল, যে দেশের জনসংখ্যা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক কাঠামো ব্যবসার সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই তৈরি করে। তারপর যেটা এখানে বলা হচ্ছে, যেমন এখানে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে, যে অনুকূলের পয়েন্টগুলো, যে বৃহৎ জনসংখ্যা বাজার, যে বাংলাদেশের কি ভূখণ্ডের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, এই জন্য খুব বড় ভোক্তা বাজার সৃষ্টি করেছে। যে এটা যে ভোক্তা বাজারটা কি খুব বড়, এটি ব্যবসায় পণ্যের চাহিদা বৃদ্ধি করে এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তা করে। তারপর হচ্ছে সস্তা শ্রমশক্তি, যে বৃহৎ জনসংখ্যার কারণে কি হয়, যে কম খরচে শ্রমিক পাওয়া যায়, তাহলে এটাও কি একটা পজিটিভ দিক। এই কারণে কি শিল্প প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠান হবে, শিল্প প্রতিষ্ঠান এবং উৎপাদন খরচ কমাতে সহায়ক হয়, বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে, কারণ তারা দেখে কি যে কম অর্থে বেশি কাজ করে নিতে পারছে, আমার লেবারের কস্টটা খুবই কম। তারপর হচ্ছে শিক্ষার হার ও দক্ষতার সীমাবদ্ধতা। বাংলাদেশের শিক্ষার হার উন্নত হলেও এখনও অনেক ক্ষেত্রে দক্ষতার ঘাটতি রয়েছে, যেমন এটি একটি ব্যবসায়ের জন্য দক্ষ জনশক্তি গঠনে বাধা সৃষ্টি করে, তবে সঠিক উদ্যোগ নিলে দ্রুত এই সমস্যাটার কি উন্নয়ন করা সম্ভব। তারপর ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধ। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এখানে হচ্ছে ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক মূল্যবোধ সাধারণ উন্নয়ন বিরোধী নয়, যে এর তারা চায় যে উন্নয়ন হোক, উন্নয়ন বিরোধী নয়, যার কারণে এটা একটা পজিটিভ দিক। এগুলো সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক এবং ব্যবসার জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও সামাজিক গ্রহণযোগ্যতা, যে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংস্থার ভালো সম্পর্ক রয়েছে, যে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে, এটি বিদেশি বিনিয়োগ, বাণিজ্য এবং সংস্কৃতির বিনিময়ে ইতিবাচক প্রভাব ফেলে। তারপর হচ্ছে ঐতিহ্যবাহী শিল্প এবং নৈতিকতার অভাব। এখানে দুইটা পয়েন্ট আছে, যে বাংলাদেশে ক্ষুদ্র কুটির শিল্প, তারপর জাহাজ নির্মাণ শিল্প, এগুলো দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যে আমরা জানি সেই হচ্ছে মুঘল আমল থেকেই এই জাহাজ শিল্প, তারপর কুটির শিল্প বাংলাদেশে চলে আসে, তারপর মসলিন শিল্প ছিল। এগুলো কি ব্যবসায়ের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে এবং এগুলো নতুন উদ্যোক্তাদেরকে কি করে? উৎসাহিত করে। তারপর নৈতিকতার অভাব, এটা একটু নেগেটিভ দিক, যে কিছু কিছু ক্ষেত্রে একটু নৈতিকতার ঘাটতি দেখা যায়। এটা আসলে আমরা দেখি যে বাংলাদেশের ব্যবসায়ীরা যখন ঈদ আসে কিংবা হচ্ছে পূজা আসে, এরকম যে কোনো উৎসবে, পহেলা বৈশাখ আসে, যে কোনো উৎসবের ক্ষেত্রে ব্যবসায়ীরা সেই উৎসবে যে জিনিসগুলো দরকার হয়, যে প্রোডাক্টগুলোর ডিমান্ড বেশি আছে, সেগুলোর প্রাইস তারা খুব বাড়িয়ে দেয়। তো এই ক্ষেত্রে এই যে তারপর রমজান মাসে আমরা দেখতে পারি যে নিত্য পণ্যের দাম খুবই বেড়ে যায়। তাহলে এই ধরনের দিক থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে কিছু ক্ষেত্রে নৈতিকতার ঘাটতি দেখা দেয়, যেটা কি আস্থা সংকট তৈরি করে। এটি ব্যবসার জন্য প্রতিবন্ধকতা তৈরি করলেও যদি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সচেতনতার মাধ্যমে যদি সচেতনতা যদি থাকা যায়, তাহলে কি উন্নয়ন করা সম্ভব। আচ্ছা, এখন আমরা সারসংক্ষেপে প্রত্যেকটা সামারাইজটা দেখে নিই, যে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে বৃহৎ বাজার, সস্তা শ্রমশক্তি এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধ ব্যবসায়ের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে দক্ষতার অভাব ও নৈতিকতার মধ্যে কিছু সীমাবদ্ধতা যদি কাটিয়ে ওঠা যায়, তাহলে এই খাত কি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বাট ওভারঅল বাংলাদেশের সামাজিক পরিবেশ কি অনুকূল।
তারপর রাজনৈতিক পরিবেশ, যে ব্যবসার উপর রাজনৈতিক পরিবেশের প্রভাব বাংলাদেশে বিশেষভাবে লক্ষণীয়। অবশ্যই যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের দক্ষতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরাসরি ব্যবসার প্রবৃত্তি ও বিনিয়োগের উপর প্রভাব ফেলে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কীরকম? প্রতিকূল। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ প্রতিকূল, এবং সেটার কারণগুলো এখানে দেওয়া আছে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে বাংলাদেশে, তারপর সরকারের দক্ষতার ঘাটতি রয়েছে, যে কিছু কিছু ক্ষেত্রে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অদক্ষতা, যে কোন নীতিটা প্রয়োগ করলে ভালো হবে, কি করলে ভালো হবে, এরকম নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অদক্ষতা, সমন্বয়ের অভাব দেখা দেয়। এতে কি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় জটিল এবং সময় ক্ষেপণ ঘটে, মানে টাইম নেয়, এটা ডিলে হতে থাকে ব্যবসা প্রতিষ্ঠানের কাজগুলো। তারপর এই যে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি তো বাংলাদেশের অন্যতম একটা হিউজ একটা কনসার্ন। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও ভালো না, বিনিয়োগের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা আছে। যেহেতু রাজনৈতিক অনিশ্চয়তা থাকে, সেহেতু কি প্রতিষ্ঠানিক জটিলতার কারণে বিভিন্ন বৈদেশিক যারা আছে তারা কি বিনিয়োগ করতে চায় না, বিদেশের মানুষজন বাংলাদেশে বিনিয়োগ করতে কিছুটা অনীহা দেখায়, সেই কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি হয়, ব্যাহত হয়। এই সবগুলো পয়েন্টই বাংলাদেশে, তারপরে যে দেশের ইমেজ সংকট, মানে সব নেগেটিভ পয়েন্ট। ওভারঅল বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা প্রতিকূল। যেমন আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক ধারণা যদি তৈরি হয়, তাহলে যে বিদেশি বিনিয়োগকারীরা কি হয়, আগ্রহ হারায়, এটি আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার জন্য ক্ষতিকর হয়ে থাকে। আচ্ছা, তারপরে এখন আমাদেরকে এটার যে উন্নয়নের সম্ভাবনা, যে এখানে আমরা কি করা যায়, কি করা পসিবল, সেটা বলা হচ্ছে যে ব্যবসা বান্ধব নীতি গ্রহণ, যে নীতিগুলো নিলে বা যে নীতিগুলো কার্যকর করলে ব্যবসার জন্য ভালো হবে এমন টাইপের নীতি গ্রহণ। তবে গণতন্ত্র, তারপর যে গণতন্ত্র আইনের শাসন শক্তিশালী করা, যে গণতান্ত্রিক যে চর্চা আছে, তারপর আইনের সঠিক প্রয়োগ যদি নিশ্চিত করা যায়, তাহলে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তারপর দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা ওভারঅল বলতে পারি কি, যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অনেক ক্ষেত্রে প্রতিকূল হলেও, মানে বলা হচ্ছে যে মেনলি বলা হচ্ছে যে প্রতিকূল, অবশ্যই প্রতিকূল, বাট বলা হচ্ছে যে প্রতিকূল হলেও এই কাজগুলো যদি করা হয় তাহলে উন্নয়ন সম্ভব। এবং কাজগুলো কি, সঠিক নীতি প্রণয়ন, তারপর স্থিতিশীলতা নিয়ে আসা, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই অবস্থার উন্নয়ন করা সম্ভব। ওকে, তারপর নেক্সট প্রযুক্তিগত পরিবেশ। তাহলে প্রযুক্তিগত পরিবেশ আমরা কি দেখতে পাচ্ছি, যে বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে প্রযুক্তি হলো প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকা শক্তি। যে হ্যাঁ, এখনকার যুগে অ্যাডভান্স টেকনোলজি ছাড়া যে ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে অ্যাডভান্স টেকনোলজি নেই, তারা কোনোভাবেই ভালো করতে পারে না, তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে উন্নত প্রযুক্তি। এই উন্নত প্রযুক্তির ব্যবহার ছাড়া কোনো দেশ বা ব্যবসা টেকসইভাবে এগিয়ে যেতে পারে না। বাংলাদেশও এই বাস্তবতার বাইরে নয়। দেশের অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হলেও এখনও অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে। যে বাংলাদেশে আসলে চেষ্টা করছে যে প্রযুক্তির দিক থেকে অনেক ভালো করার, কিন্তু এখনও কি অনেক দিক থেকে সীমাবদ্ধতা রয়ে গেছে। এই জিনিসগুলোই, এই সীমাবদ্ধতা এবং বাস্তবতাগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা আসলে দেখে নিই পয়েন্টগুলো। প্রথমে বলা হচ্ছে প্রযুক্তির সীমিত ব্যবহার ও শিল্প খাতে বাস্তবতা। যেমন বাংলাদেশের অধিকাংশ শিল্প কারখানায় এখনও পুরাতন যন্ত্রপাতি ব্যবহৃত হয়, আধুনিক অটোমেশন ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার তুলনামূলক কম। তারপর এটার কারণে কি হয়, উৎপাদনশীলতা এবং গুণগত মান কি আন্তর্জাতিক মানের হয় না, সেই তুলনায় পিছিয়ে আছে। এই কারণে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় কি বাংলাদেশ পিছিয়ে পড়ছে, যার ফলে কিন্তু ঝুঁকি তৈরি হচ্ছে। তারপর শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের সীমাবদ্ধতা রয়েছে। এই যে গবেষণা ও উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে বাংলাদেশ কি কার্যকরভাবে বিনিয়োগ করে না, এবং এই ক্ষেত্রে সঠিকভাবে তারা কাজ করে না, যার ফলে বাংলাদেশ ভালো করতে পারে না। যে কোনো একটা প্রোডাক্ট বাজারে আনার আগে অন্যান্য দেশের তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম সেটা নিয়ে, মানে এখানে খুব জোর দেওয়া হয়, এবং তারা খুব ভালোভাবে চেষ্টা করে যে প্রোডাক্টটা আনা হচ্ছে সেটা সম্পর্কে যাবতীয় যা কিছু রিসার্চ করা উচিত সব কিছু যাতে করে প্রোডাক্টটাকে নিয়ে আসা হয়। এবং তারপরে একবার প্রোডাক্টটা আনার পরে কাস্টমাররা যদি পছন্দ করে, তারপরে তো সেটা ভালো, এবং তাও চেষ্টা করা হয় যে কাস্টমারদের চাহিদার সাথে সাথে সেটাকে আরও ডেভেলপ করা, আরও সেটাকে ভালো করে চেষ্টা করা। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা করা হয় না। ও গবেষণা উন্নয়নের ক্ষেত্রে, এই কার্যক্রমের ক্ষেত্রে বিনিয়োগ ও সুযোগের অভাব রয়েছে, এবং বাংলাদেশে এটা খুব কম করা হয়। তারপর বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোও কি করে, প্রযুক্তির উদ্ভাবনে সীমিত ভূমিকা পালন করে। যে বিশ্ববিদ্যালয় এবং যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তারাও সেইভাবে রিসার্চ করে না, সেইভাবে জিনিসগুলো নিয়ে কি করে না,
যে ভালোভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে না, এই কারণে কি প্রযুক্তির উদ্ভাবনে যে কোনো ধরনের ইনোভেশন বাংলাদেশে সহজে আসে না, ইনোভেশনের যে চান্স সেটা সীমিত। দক্ষ প্রযুক্তিবিদ এবং ইঞ্জিনিয়ার তৈরির ক্ষেত্রে ঘাটতি দেখা যায়, যে বাংলাদেশের দক্ষ প্রযুক্তিবিদ এবং ইঞ্জিনিয়ারিং তৈরির ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। তারপর হচ্ছে আমাদের নেক্সট যে পয়েন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা ও প্রযুক্তি আমদানি। উন্নত প্রযুক্তি আমদানিতে উচ্চ ব্যয় একটি বড় বাধা। হ্যাঁ, যে বাংলাদেশে যেহেতু মূলধনের সংকট আছে, সেই ক্ষেত্রে উচ্চ ব্যয়, অধিক পরিমাণে ব্যয় করা বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তারপর বলা হচ্ছে অনেক প্রতিষ্ঠান আর্থিক সীমাবদ্ধতার কারণে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে পারে না, ফলে প্রযুক্তিগত আধুনিকায়নে ধীর গতি এসেছে। যেহেতু অর্থ নেই, অর্থের কারণে উন্নত প্রযুক্তি আনা যায় না, এটার ফলে কি আধুনিকায়ন বা অটোমেশন যেটা, সেটা ধীর গতিতে বা আস্তে আস্তে আনা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারে বৈষম্য দেখা যায়। বৈষম্য কাদের মধ্যে দেখা যায়? যে লার্জ ফার্ম ভার্সেস স্মল ফার্মসের মধ্যে দেখা যায়। লার্জ ফার্মসগুলো যেহেতু তারা খুব বড় আকারের ব্যবসা থাকে, তাদের মূলধন বেশি থাকে, তার ফলে তারা প্রযুক্তি আনতে পারে। বাট স্মল ফার্মসগুলো তাদের হচ্ছে মূলধন কম থাকে, এবং মূলধন কম থাকে, ব্যবসার পরিধি আলটিমেটলি কম থাকার কারণে তারা সেই পরিমাণ কি আনতে পারে না, যে আধুনিক টেকনোলজিগুলো ব্যবসায় ইন্ট্রোডিউস করাতে পারে না। তারপরে নেক্সট বলা হচ্ছে কর্পোরেট খাতে প্রযুক্তির ব্যবহার। যে বড় বড় যে দেশের যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তারপর বহুজাতিক কোম্পানিগুলো, যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, সেগুলো তুলনামূলকভাবে প্রযুক্তি ব্যবহারে অগ্রগামী, মানে এরা ভালো করছে। তারপর ব্যাংকিং, টেলিকম, তারপর গার্মেন্টস খাতে প্রযুক্তির ব্যবহার দিন দিন কি বৃদ্ধি পাচ্ছে, তবে এখনও সীমিত পরিসরে, যে কেন্দ্রীভূত, যে হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে, বাট ওভারঅল না, এই কিছু কিছু খাতে বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে কৃষি ও আইসিটি খাতে অগ্রগতি। কৃষি খাতে প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর বাংলাদেশের কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলো কি কৃষির উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নে অবদান রাখছে। তারপর আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আসলে আইসিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তারপর ডিজিটাল সেবা, মোবাইল ব্যাংকিং, ই গভর্নেন্স, এগুলো ও মানে এইসব ব্যবসায়িক পরিবেশ উন্নত করছে। ই গভর্নেন্স মানে কি, এখন গভর্নেন্সে বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন ধরনের যে সরকারি যে সেবাগুলো আছে, সেগুলো ইলেকট্রনিক ওয়েতে দেওয়ার চেষ্টা করছে, যেমন ই পর্চা। তারপর হচ্ছে যে যেমন কোনো একটা জায়গা জমির ক্ষেত্রে পর্চার কাজগুলোর ক্ষেত্রে ই পর্চার মাধ্যমে করা যায়। ট্যাক্সের রিটার্নগুলো হচ্ছে ই ট্যাক্সের মাধ্যমে হচ্ছে এখন আয়কর বা রিটার্নগুলো দেওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে ই গভর্নেন্স মানে কি, যে সরকারি সেবাগুলো ইলেকট্রনিক ওয়েতে করা বা করার চেষ্টা করা। তারপর হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নের কিছু দিক দেওয়া রয়েছে, যে প্রযুক্তিতে বেশি বিনিয়োগ যদি করা হয়, তাহলে উৎপাদনশীলতা কি হবে, দ্রুত বৃদ্ধি পাবে। শিক্ষা ও গবেষণায় উন্নয়ন হলে দক্ষ মানব সম্পদ তৈরি হবে, এবং ডিজিটাল ট্রান্সফরমেশনটা কি হবে, আরও বিস্তৃত হবে। ডিজিটাল ট্রান্সফরমেশন মানে কি, যে অ্যানালগ টু ডিজিটালে যাওয়া। ট্রান্সফরমেশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, যে অ্যানালগ টু ডিজিটাল। সেটা আমরা একটু লিখি। ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে আগে ছিল অ্যানালগ, এখন এই হচ্ছে ডিজিটাল। তাহলে এই অ্যানালগ থেকে ডিজিটালে যাওয়া, এই যে জিনিসটাকে, এটাকে বলে ট্রান্সফরমেশন, যে একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হওয়া বা পরিণত হওয়া, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। সরকার এবং বেসরকারি খাত একসাথে কাজ করলে প্রযুক্তিগত পরিবেশ কী হবে, আরও শক্তিশালী হবে। আচ্ছা, এখানে এই যা পড়েছে এটাই সামারাইজ ভার্সন দেওয়া আছে। সামারাইজ ভার্সনটা দেখে নিও, যে ধীরে ধীরে উন্নতি করছে, বাট হচ্ছে আরও মানে চেষ্টা করা উচিত বেশি উন্নয়ন করার। তারপর আইনগত পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশে আসলে আইন আছে অনেক, বাট আইনগত পরিবেশের ক্ষেত্রে মেইন যে জিনিসটা, আইনের প্রয়োগটা একটা বড় চ্যালেঞ্জ। আসলে আইনের ক্ষেত্রে বাংলাদেশে আইন আছে, বাট এই প্রয়োগটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা যায়। এখানে আসলে যে পুরাতন ঐতিহ্যবাহী কিছু আইন দেওয়া আছে, যে এই আইনগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা আসলে এত একটা ইম্পর্টেন্ট না। এটা দেওয়া হয়েছে তোমাদের যদি মানে এমসিকিউর ক্ষেত্রে, তাও আসলে না সেরকমভাবে আসে না যে কোন আইনটা কত সালের। এটা জাস্ট তোমাদের যারা জানতে ইচ্ছুক, ইন্টারেস্টেড, তারা এখান থেকে দেখে নিতে পারো বাংলাদেশের আইনগুলো সম্পর্কে। বাট নর্মালি বাংলাদেশের যেটা মেইন কনসার্ন, যেটা বললাম, যে আইন রয়েছে অনেক, বাট আইন প্রয়োগে দুর্বলতা। যে আইনের যে বড় সমস্যা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগের অভাব, প্রশাসনিক উদাসীনতা, তারপর আন্তরিকতার ঘাটতি। এসব ক্ষেত্রে কি আইন থাকা সত্ত্বেও কার্যকর বাস্তবায়নটা সম্ভব হয় না। নিয়ন্ত্রক সংস্থাগুলো যাদের নিয়ন্ত্রণ করার কথা, তারা কি সঠিকভাবে তদারকি করে না, তদারকি দুর্বল হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খারাপ হচ্ছে। তারপর হচ্ছে ভোক্তা অধিকার এবং মান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সমস্যা। যেমন পণ্যের মান নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রে কি শিথিলতা দেখা যায়, যে সঠিকভাবে, শিথিলতা মানে কি, খুব মানে বেশি ফ্লেক্সিবিলিটি, ভালো করে না নজরদারি না করা, যে পণ্যের মানটা ঠিকঠাক দিচ্ছে কিনা, যে প্রোডাক্টের যে কোয়ালিটি দেওয়ার কথা ছিল সেই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে কিনা, সেই ক্ষেত্রে সঠিকভাবে দেখা হয় না।
তারপর হচ্ছে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে দুর্বলতা রয়েছে, ভেজাল প্রতিরোধ কার্যক্রম অনেক সময় কার্যকর হয় না, তারপর জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা আইন উপেক্ষিত হওয়ার একটা প্রবণতা দেখা যায়। আচ্ছা, এখন উন্নয়নের সম্ভাব্য দিকগুলো দেখা যাচ্ছে এখানে পয়েন্ট আকারে, যে আইনের প্রয়োগে কঠোরতা ও জবাবদিহিতা বাড়ানো প্রয়োজন, আধুনিক ব্যবসার বাস্তবতার সাথে পুরাতন আইনের সংস্কার জরুরি। যে আধুনিক ব্যবসায়িক যে বাস্তবতা আছে, যে এখনকার আধুনিক যুগে ব্যবসায়ী যেটা মানে ব্যবসাগুলো যে প্রবলেমগুলো ফেস করছে, যে জিনিসগুলো আছে সেই তুলনায় সেটার সাথে সাথে মিল রেখে পুরাতন আইনগুলো সংস্কার বা চেঞ্জ করা জরুরি। যে আইনগুলো যেরকম আছে সেরকমই অ্যাজ ইট ইজ রয়ে গেছে। যেমন অংশীদারি আইন 1932 সালে বাংলাদেশে এখনও কার্যকর, এবং সেখানে হচ্ছে একটা ক্লজ এরকম আছে যে মামলার ক্ষেত্রে মামলা করলে 100 টাকার বেশি হচ্ছে মামলা করতে পারবে না। তাহলে এখনকার যুগে 100 টাকা কোনো টাকাই না, কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। সেই 1932 সালে হয়তো 100 টাকা খুবই ভ্যালুয়েবল ছিল, কিন্তু এখনকার যুগে 100 টাকার ক্ষতিপূরণ পাওয়া মানে এটা কোনো কিছুই না। তাহলে এই যে চেঞ্জগুলো, এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ করা উচিত, যেটা করা হয় না। তারপর বলা হচ্ছে সরকার ও আইন প্রণেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুশাসন নিশ্চিত হলে ব্যবসায়িক পরিবেশ আরও স্থিতিশীল ও আস্থাশীল হবে। তারপরে কি, যে বাংলাদেশের আইনগত পরিবেশ একটা মিশ্র চিত্র উপস্থাপন করে। যেমন কিছু কিছু আইন আছে যেগুলো আধুনিক ও কার্যকর, আবার কিছু কিছু আইন আছে যেগুলো অনেক পুরাতন কাঠামোর ওপর নির্ভরশীল। আইনে অস্বস্তিতে থাকলেও তা প্রয়োগের যে দুর্বলতা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রয়োগ করা যায় না, এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। ভোক্তা অধিকার, মান নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আরও শক্তিশালী বাস্তবায়ন প্রয়োজন। সঠিক আইন সংস্কার ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গেলে দেশের আইনগত পরিবেশ আরও শক্তিশালী ও ব্যবসায় বান্ধব হয়ে উঠবে। ওকে, তাহলে আমরা আইনগত পরিবেশ দেখে ফেলেছি। এখন আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি, যে আমাদের বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উন্নয়নের সমস্যাগুলো কী কী। বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের পথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাধা বিদ্যমান, যেমন রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামোগত দুর্বলতা, প্রশাসনিক অদক্ষতা, তারপর হচ্ছে আর্থিক সীমাবদ্ধতা, সুশাসনের অভাব, এই সব কিছু ব্যবসার গতিকে বাধাগ্রস্ত করছে। এই জিনিসগুলো আসলে এখানে বলা হচ্ছে, যে রাজনৈতিক অস্থিরতা, তারপরে হচ্ছে যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, তারপরে যে অবকাঠামোগত দুর্বলতা, সরকারি ভূমিকার দুর্বলতা, আর্থিক এবং সহায়ক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, শিক্ষা ও সচেতনতার অভাব, তারপর হচ্ছে সুশাসনের অভাব, এই সব কিছু, এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। এখানে সামারাইজ ভার্সন দেওয়া হচ্ছে যে এই সমস্যাগুলো যদি সমাধান করা যায় তাহলে স্থিতিশীল এবং প্রতিযোগিতামূলক বিনিয়োগ বান্ধব ব্যবসায় পরিবেশ গড়ে তোলা কী হবে, সম্ভব হবে। ওকে, এখন এই যে আমাদের যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেটা সমাধানের উপাদান বলা হচ্ছে। যেমন রাজনৈতিক অস্থিরতা আমরা বারবার বলে এসেছি। তাহলে এই রাজনৈতিক অস্থিরতার জন্য আমাদের কি করতে হবে, যে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। এই জন্য কি করা দরকার, যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক যে নীতিগুলো আছে সেগুলিতে দলের সমন্বিত অঙ্গীকার প্রয়োজন। যে দলের সবাই মিলে চেষ্টা করা যে এই জিনিসগুলো যাতে ঠিক করা যায়, সমন্বিতভাবে যাতে উন্নয়ন করা পসিবল হয় সেটা চেষ্টা করা। তারপর হচ্ছে ব্যবসায়িক পরিবেশে অনিশ্চয়তা কমাতে ধারাবাহিক নীতি বজায় রাখা দরকার। তারপর বিনিয়োগ বান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, কারণ মানুষ বিনিয়োগ করে না, কারণ দেখে যে রাজনৈতিক পরিবেশ ভালো না, রাজনৈতিকভাবে অস্থিরতা, এই জন্য বিনিয়োগ করে না বাহিরে বা বিদেশিরা। এই জন্য বৈদেশিক বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে। তারপর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, যে যোগাযোগ ব্যবস্থাকে আরও ভালো করতে হবে, শিল্প অঞ্চলগুলো করতে হবে। যেমন ইপিজেড যেমন এখন করা হচ্ছে, এটা করার চেষ্টা করা হয়েছে। ইপিজেড আছে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে না, আবার লিখি। ইপিজেড, যে শিল্প অঞ্চলে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, এমন একটা এরিয়া, একটা জোন তৈরি করে দেওয়া যেখানে কি মানে শিল্পের উন্নয়নের জন্য যেখানে কি করা হবে, যে আধুনিক শিল্পের যা যা সুযোগ সুবিধা দরকার, যে যে সুবিধাগুলো দরকার সেগুলো দেওয়া হবে, সেগুলো থাকবে। এরকমভাবে হচ্ছে বিভিন্ন একটা শিল্প অঞ্চল গড়ে তোলা, যেখানে শিল্পগুলো সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবে। তারপর হচ্ছে স্মার্ট অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। তারপর অর্থনৈতিক বাধা অপসারণ আছে, যে ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে হবে, সুদের হারে নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। তারপর যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়া, যেটা বড় উদ্যোক্তা যারা আছে, লার্জ ফার্ম যেগুলো আছে, তারা অলরেডি অনেক মূলধন পায়, বাট ক্ষুদ্র ও মাঝারি যারা ব্যবসায়ী আছে তারা আসলে অ্যাকচুয়ালি সাফার করে।
তারপর বিনিয়োগ পরিবেশ সহজ করতে কর ও শুল্ক কাঠামো সংস্কার করা দরকার। তারপরে লাস্টলি হচ্ছে আইন শৃঙ্খলা পরিবেশ উন্নয়ন করতে হবে, এটা আমরা পড়েছি যে এটা আমাদের আইন শৃঙ্খলা পরিবেশ ভালো করতে হবে। প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতে হবে। মানব সম্পদ উন্নয়ন, যে মানুষ যারা আছে তাদেরকে দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি, যে শুধু মানুষ হলেই হবে না, তারা যাতে কাজ করতে পারে, তারা যাতে দক্ষ ও প্রশিক্ষিত হয় সেই ক্ষেত্রে মানে নজর দিতে হবে। যেমন কারিগরি এবং পেশাগত শিক্ষার মান উন্নয়ন করা, যাতে তারা যে কেউ কোনো একটা দিকে যাতে খুব ভালো এক্সপার্ট থাকে, যার মাধ্যমে সে ভালো করতে পারবে, মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে। উদ্যোক্তা এবং ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতেও প্রশিক্ষণের প্রয়োজন। তারপর আন্তর্জাতিক মানের শ্রমশক্তি তৈরি করতে হবে। তারপর সরকারের যত ধরনের অব্যবস্থাপনা দেখা যায় বাংলাদেশে, এগুলো দূর করতে হবে। প্রশাসনিক জটিলতা দূর করতে হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ডিজিটাল গভর্নেন্স আরও বিস্তৃত করতে হবে। অলরেডি শুরু করা হয়েছে এটা আরও বিস্তৃত করতে হবে। সরকারি সেবায় দক্ষতা ও দ্রুততা বাড়াতে হবে। আমরা জানি যে বাংলাদেশে সরকারি কোনো কাজ মানে অনেক টাইম নেবে, সরকারি কোনো কিছু মানে খুবই টাইম কনজিউমিং, এটাতে মানে অনেক সময় লেগে যাবে, এরকম যাতে না হয়। ওকে, যে সরকারি জিনিসগুলো যাতে খুব দ্রুততার সাথে করা হয়। সরকারি একটা অফিসে যাওয়া মানে আমার আজকে দিন শেষ, আমার আর কোনো কাজ করা যাবে না, এই ধরনের মানসিকতা থেকে যাতে মানুষ বের হয়ে আসতে পারে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে এটার আমরা সারসংক্ষেপ দেখিনি যে রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত অবকাঠামো, সহজ অর্থনৈতিক ব্যবস্থা, শক্তিশালী আইন শৃঙ্খলা এবং দক্ষ মানব সম্পদ একসাথে যদি কাজ করে তাহলে শক্তিশালী ব্যবসায়ী পরিবেশ গড়ে তোলা সম্ভব। সরকারি ব্যবস্থার আর সংস্কার ও প্রযুক্তির সঠিক ব্যবহার এই উন্নয়নকে কি করবে, আরও দ্রুত এবং কার্যকর করে তুলবে। ওকে, তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টারে যা কিছু ছিল, আমাদের যত ধরনের টপিক ছিল আমরা সব কিছু কভার করে ফেলেছি। এই হচ্ছে আমাদের আমরা সব কিছু কভার করার পর সেটার আবার সামারাইজ ভার্সনও পড়েছি, যেটা আমরা আজকে খুব দ্রুত শেষ করে গেলাম, কারণ আমরা অলরেডি সবগুলো পড়েছি, সবগুলো পয়েন্ট আমরা অলরেডি বারবার পড়ে এসেছি। রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে যে আমরা সেম জিনিস বারবার পড়ছি। আচ্ছা, তারপর এখন আমাদের কিছু এক্সারসাইজ আছে, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, একটু অনুধাবন প্রশ্ন আছে, এমসিকিউ এবং সৃজনশীল। এটা তোমরা আসলে দেখলেই তোমরা পারবে, বুঝবে। তাও হচ্ছে আমরা কিছু সলভ করি, এখানে একটু বেশি করে দেওয়া আছে যাতে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো। আমরা আজকে চেষ্টা করবো যে এখানে যতটুকু পারি আমরা করতে থাকি। আচ্ছা, প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আমরা দেখি যে পরিবেশ কি, যে পারিপার্শ্বিকতার মাধ্যমে মানুষ তার জীবন ধারণ করে তাকে পরিবেশই বলে। খুব সিম্পল একটা সংজ্ঞা। দেন বলা হচ্ছে ব্যবসায়িক পরিবেশ কি, যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে। এখানে জাস্ট এই যে ব্যবসা প্রতিষ্ঠানসমূহ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। তারপর হচ্ছে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ কি, যে কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, সাগর, নদ নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে কি প্রাকৃতিক পরিবেশ বলে। তারপর অর্থনৈতিক পরিবেশ কি, জনগণের আয়, সঞ্চয়, অর্থ, ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে যে কোনো দেশের যে পরিবেশটা সৃষ্টি হয় সেটাকে অর্থনৈতিক পরিবেশ বলে। তার মানে কি, অর্থনৈতিক সকল উপাদানকে একত্রিত করে, অর্থনীতির যা যা আছে সব কিছুকে একত্রিত করে যে পরিবেশটা গঠিত হয় সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তারপরে আছে সামাজিক পরিবেশ, যে কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি, ঐতিহ্য এসব মিলে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। এই সবগুলো পরিবেশের সংজ্ঞা আমরা অলরেডি পড়ে এসেছি। সাংস্কৃতিক পরিবেশ, যে একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনের মানুষের মাঝে যে কিছু ধারণা থাকে, কিছু প্রত্যেক দেশের মানুষের কিছু ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, আচরণ থাকে, এক একটা দেশের মানুষের এক এক ধরনের এরকম থাকে। তাহলে এই সব কিছু গড়ে ওঠার ফলে এদের সম্মিলনে বা এদের সমন্বয়ে যে পরিবেশটা সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে। আসলে যে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ একসাথে বলা হয়, যে সামাজিক পরিবেশ ও সাংস্কৃতিক পরিবেশ। তারপর ধর্মীয় পরিবেশ, যে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন, আচার আচরণ থেকে সমাজের অভ্যন্তরীণ যে পারিপার্শ্বিকতা সৃষ্টি হয় সেটা হচ্ছে ধর্মীয় পরিবেশ। দেন আছে রাজনৈতিক পরিবেশ, যে দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল, নেতৃত্ব, তাদের চিন্তা ভাবনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। প্রযুক্তিগত, তাহলে এখানে কি প্রযুক্তির সব কিছু আসবে, যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, তারপর এই সংক্রান্ত যত ধরনের গবেষণা আছে, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলে একটা দেশের অভ্যন্তরীণ সৃষ্ট পরিবেশকে, একটা দেশের ভিতরে এই যে সকল ধরনের সুযোগ সুবিধা মিলে যে সৃষ্ট যে পরিবেশটা, এটাই হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ। তারপর আছে আইনগত পরিবেশ, যে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাশ করা বিভিন্ন আইন ও এই সংক্রান্ত নীতিমালার সমন্বয়ে একটা দেশে যে পরিবেশটা জন্ম হয় সেটাকে আমরা কি বলবো, আইনগত পরিবেশ বলবো।
তারপর আছে অভ্যন্তরীণ পরিবেশটা কি, যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিদ্যমান অবস্থা বলি, যে একটা, এটা আমরা আজকে পড়েছি যে অভ্যন্তরীণ কি, যে অভ্যন্তরে বা ভিতরে বিদ্যমান যা কিছু অবস্থা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সমন্বয়ে উক্ত প্রতিষ্ঠান যে পরিবেশ জন্ম হয় সেটা হচ্ছে ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ। আর বাহ্যিকটা কি, বাহ্যিকটা অভ্যন্তরীণ ঠিক অপোজিট, যে এটা একটু বিপরীত, যে প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন অবস্থা এবং পক্ষসমূহের কর্মকাণ্ড আচরণ উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমে যে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে তাকে কি প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশ বলে। তারপরে এখানে অনুধাবন প্রশ্ন আছে, আমরা অনুধাবন প্রশ্নগুলি একটু দেখে নিই। এখানে আসলে প্রথম যেটা বলা হচ্ছে যে ব্যবসায়ের পরিবেশ এবং দেশের ব্যবসাকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। যে ব্যবসার পরিবেশ এটা দেশের ব্যবসাকে কিভাবে প্রভাবিত করে। প্রথমে বলা হচ্ছে যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসার প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে। প্রথমে ব্যবসায় পরিবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে, তারপর বলা হচ্ছে যে দেশে পর্যাপ্ত খনিজ সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সামর্থ্য, বাজার সুবিধা, প্রযুক্তিগত সুবিধা, তারপর ইতিবাচক সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিরাজমান থাকলে ব্যবসার উন্নয়ন সহজ হয়। অন্যথায় কি, এই যে এই এখানে আসলে পজিটিভ দিকগুলো বলা হচ্ছে যে এইটা যদি থাকে তাহলে ব্যবসার উন্নয়ন হয়, আর অন্যদিকে ব্যবসার অগ্রগতি অর্জন করা যায় না। কখন অগ্রগতি অর্জন করা যায় না, যে যখন হচ্ছে যার, এই যে এখানে বলা হচ্ছে যে অন্যথায় এই পজিটিভ পয়েন্টগুলো যদি না থাকে, এই পজিটিভ ইয়াগুলো যদি প্রেজেন্ট না থাকে, তখন কিন্তু যে বাকি এগুলোর নেগেটিভগুলোর কারণে যার সব কিছু ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদানের সংশ্লিষ্ট, তাই বলা যায় ব্যবসা পরিবেশের অনুকূল ও প্রতিকূল অবস্থা নিঃসন্দেহে ব্যবসাকে প্রভাবিত করে। মেইনলি এখানে বলা হচ্ছে যে অনুকূল পরিবেশে যা কিছু আছে, এই অনুকূল পরিবেশ মেইনলি ব্যবসাকে প্রভাবিত করে। এছাড়া অনুকূল পরিবেশ ছাড়া প্রতিকূল পরিবেশেরও যা কিছু আছে সেগুলোও ব্যবসাকে প্রভাবিত করে, কিন্তু অনুকূল পরিবেশটাকে ব্যবসাকে পজিটিভলি প্রভাবিত করে। অনুকূল পরিবেশের কারণে কি হয়, যে ব্যবসা পজিটিভলি বা হচ্ছে ভালোভাবে প্রভাবিত হয়, আর প্রতিকূল পরিবেশের কারণে ব্যবসা তাও প্রভাবিত হয়, বাট তখন হচ্ছে ব্যবসা নেগেটিভলি প্রভাবিত হয়। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে। তারপর আছে যে ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কীরূপ, যে কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, সাগর, নদী, আয়তন, অবস্থান ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ। মানে এখানে ফার্স্টলি যে পরিবেশের কথা বলছে সেই পরিবেশের সংজ্ঞা দেওয়া হচ্ছে। তারপর কি বলা হচ্ছে, যে একটা দেশের ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া সবকিছুই কি প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। যে ব্যবসার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা কেমন যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন প্রথমেই বলা হচ্ছে যে এই যা উপাদান আছে, ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছুর উপরেই কিন্তু প্রাকৃতিক পরিবেশ প্রভাব বিস্তার করে। বিশেষভাবে কৃষি সহ শিল্প সহ অর্থনীতির বিভিন্ন খাত দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে থাকে। যেমন যোগাযোগ, পরিবহন ব্যবস্থাও কি প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এই জন্য বলা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে প্রাকৃতিক পরিবেশের প্রভাব অনেক বেশি। মানে কাঁচামাল কোথা থেকে আসবে, মানে সব কিছু প্রাকৃতিক পরিবেশ থেকেই আসে। তো যেহেতু সব কিছু প্রাকৃতিক পরিবেশ থেকে আসে, তো প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা সবচেয়ে বেশি ব্যবসায়ের ক্ষেত্রে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে ব্যবসায় তুমি যে উপাদানের কথাই চিন্তা করো না কেন, কোনো না কোনোভাবে ইনডিরেক্টলি প্রাকৃতিক পরিবেশের সাথে সেটা লিঙ্কড করা। এই জন্য এই জিনিসটা বলা হচ্ছে যে ব্যবসায়ের পরিবেশ যেরকমই হোক না কেন, সেটা প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত বা প্রাকৃতিক পরিবেশ প্রভাব ফেলে। তারপরে আমরা নেক্সট যেটা দেখছি, যে প্রাকৃতিক পরিবেশ দেশের কৃষি উন্নয়নে অধিক প্রভাব বিস্তার করে কেন। যে 2 নম্বরে তো আমরা দেখলাম যে প্রাকৃতিক পরিবেশ সব কিছুতেই প্রভাব বিস্তার করে। এখন বলা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ কৃষি ক্ষেত্রে বেশি প্রভাব কেন বিস্তার করে। এটা তো আসলে জেনারেল, অবশ্যই প্রাকৃতিক পরিবেশ সবগুলোকে ইনডিরেক্টলি এফেক্ট করে, অ্যান্ড ডিরেক্টলি এফেক্ট করে কোনটাকে, যে কৃষির উন্নয়নকে। এই জন্য বলা হচ্ছে যে কৃষির সাথে ভূমির প্রকৃতি, জমির উর্বরতা, তাপমাত্রা, বৃষ্টিপাত, পানির প্রাপ্যতা ইত্যাদি বিষয় প্রত্যক্ষভাবে সম্পর্কিত। চা ও ধান চাষের জন্য ভূমি ও মাটির প্রকৃতি এক ধরনের হয় না। তারপর বলা হচ্ছে যে ভূমধ্য সাগরের দেশসমূহ যেগুলো আছে এদের আবহাওয়া, তারপর হচ্ছে ফল চাষের জন্য অধিক উপযোগী। আবার আবহাওয়া মাটিগুণে ফসলের ফলন ও স্বাদে পরিবর্তন হয়, তাই বলা যায় প্রাকৃতিক পরিবেশ কৃষির উন্নয়নে অধিক প্রভাব বিস্তার করে। যে যা কিছুই হয় না কেন, প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যের কারণে প্রাকৃতিক পরিবেশটা কেমন সেটা সবার আগে সবসময় ডিরেক্টলি এফেক্ট করে। যে প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভর করে কোন দেশে কোন ধরনের ফসল, কোন ধরনের ফলমূল কীরকমভাবে হবে, কোন দেশের খনিজ সম্পদ কীরকম আছে, সব কিছু প্রাকৃতিক সম্পদের উপর বা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। তারপর আমরা নেক্সটে দেখি যে বন্দর করতে দেশের কোন পরিবেশ অধিক গুরুত্বপূর্ণ। তাহলে বন্দর করতেও কিন্তু প্রাকৃতিক পরিবেশ অধিক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমরা যে প্রথম স্লাইডে পড়েছি, তোমাদেরকে উদাহরণ দিয়েছি, যেমন চট্টগ্রামে যে সি পোর্টটা যেটা আছে,
এটাও কিন্তু যে আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে, আমাদের সমুদ্র থাকাতে, বঙ্গোপসাগর থাকাতে, সমুদ্রের থাকাতে আমাদের দেখা যাচ্ছে যে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় যে সিপোর্টটা সেটা গঠিত হয়েছে। তারপরে যে মংলা আছে, বন্দর করতে যেখানে বলা হচ্ছে যে বন্দর করতে সমুদ্রের প্রয়োজন, সুবিধাজনকভাবে সমুদ্রের উপস্থিতি বন্দর করার সহায়ক বিবেচিত হয়। নেপাল ভূবেষ্টিত, যে নেপাল যে আছে, নেপালের চারপাশে ভূমি, নেপালের চারপাশে কি সমুদ্র নেই, ভূমি। এই কারণে কিন্তু অন্যান্য পরিবেশ যতই অনুকূল হোক না কেন, এখানে সমুদ্র বন্দর করার কোনো সুযোগ নেই। তাই বন্দর করতে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ সমুদ্রের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, আবশ্যক। আচ্ছা, এখানে আমরা যদি আসলে জানি যে সবচেয়ে বেশি কস্টলি হচ্ছে মানে প্লেন, যেটা এরোপ্লেনের মাধ্যমে কোনো কিছু আনা, তারপর কস্টলি হচ্ছে সড়ক পথে কোনো কিছু আনা, এবং সবচেয়ে লেস্ট কস্টলি হচ্ছে বা খুবই কম কস্ট হচ্ছে যে শিপের মাধ্যমে, জাহাজের মাধ্যমে কোনো প্রোডাক্ট আনানো। তো এই কারণে যেহেতু জাহাজের মাধ্যমে তখনই প্রোডাক্ট আসা সম্ভব যখন সমুদ্র পথে আসবে, এবং সমুদ্র পথে আসার জন্য অবশ্যই সেই পরিমাণ সেরকম ব্যবস্থা থাকতে হবে যে সমুদ্র থাকতে হবে একটা দেশে সমুদ্র পথে আসার জন্য। বাংলাদেশে যেহেতু বঙ্গোপসাগর আছে, নদীমাতৃক দেশ, তো বাংলাদেশে বঙ্গোপসাগর থাকার কারণে বাংলাদেশ সমুদ্র পথে খুব ইজিলি হচ্ছে প্রোডাক্ট আসতে পারে, বিভিন্ন ধরনের বন্দর থাকার কারণে, যেমন হচ্ছে চট্টগ্রাম, মংলা, এই বন্দরগুলো থাকার কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশে পোর্ট বা বন্দর খুব ভালো হয় এবং ব্যবসার জন্য এটা খুব অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে। বাট এখানে জাপানের উদাহরণ দেওয়া হচ্ছে যে জাপানের চারপাশে ভূমি থাকার কারণে, তাদের এখানে সমুদ্র না থাকার কারণে, সমুদ্র মানে ভূমি চারপাশে তাদের ভূমি বেষ্টিত হওয়ার কারণে কিন্তু তারা অন্যান্য সব দিক থেকে অনুকূল পরিবেশ পেলেও এই ক্ষেত্রে তারা প্রতিকূল পরিবেশ পেয়ে আসছে। তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রভাব নিয়ন্ত্রণ অধিক দুরূহ কেন, ব্যাখ্যা করো। কারণ প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ কি প্রকৃতি সৃষ্ট, তাই মানুষের পক্ষে এর পরিবর্তন কষ্টসাধ্য বা অসম্ভব। মরুভূমি, সাগর, পাহাড়, তারপর প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান ইত্যাদিতে পরিবর্তন বা মানুষের পক্ষে এগুলো নতুন করে তৈরি করা সম্ভব নয়। যেমন এসি লাগিয়ে আমরা ঘরের ভিতর তাপমাত্রা কি করতে পারি, কমাতে পারি, কিন্তু একটা দেশের জলবায়ু এবং তাপমাত্রাকে আমরা চেঞ্জ করতে পারি না। তো এই জন্যই বলা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ দুরূহ। যে তোমার গরম লাগছে, তুমি তোমার বাসায় এসি লাগিয়ে দাও, বাট তুমি কি পারবা যে পুরো তোমার দেশটাকে ঠান্ডা করে ফেলতে? সম্ভব না। মানে প্রাকৃতিক পরিবেশে কোনো কিছু চেঞ্জ করতে চাওয়া বা প্রাকৃতিক পরিবেশে চেঞ্জেস আনতে চাওয়াটা এটা খুবই ডিফিকাল্ট। যদিও এখন হচ্ছে মানে কাতার, সৌদি ওরা চেষ্টা করছে যে ওদের ক্ষেত্রে একটু চেঞ্জ করা, বাট এটা সবসময় খুবই ডিফিকাল্ট একটা কাজ, এই জন্য বলা হচ্ছে এটা খুবই দুরূহ। অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। জনগণের আয়, সঞ্চয়, তারপর হচ্ছে অর্থ, ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অ্যাজ ইউজুয়াল প্রথমে হচ্ছে সংজ্ঞা দেওয়া হচ্ছে, তারপরে যেটা বলা হচ্ছে যে আর্থিক সামর্থ্য মানুষকে এগিয়ে চলার সাহস যোগায়, স্বাচ্ছন্দ্য দেয়। একইভাবে অর্থনৈতিক পরিবেশের অনুকূল প্রভাব পরিবেশের অন্যান্য উপাদানের প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। যে যদি তোমার যদি টাকা থাকে, তুমি সব কিছু খুব ইজিলি করতে পারবে। অর্থনৈতিক পরিবেশটা যদি ভালো থাকে, অন্যান্য পরিবেশের যে প্রতিকূলতা সেটা অর্থনৈতিক পরিবেশের অনুকূলতা দিয়ে কাটিয়ে ফেলা যায়। যে আমি কোনো একটা দিক দিয়ে সাফার করছি, বাট আমার কাছে যদি টাকা থাকে, আমি সেই টাকার মাধ্যমে সেই জিনিসটা খুব ইজিলি করে ফেলতে পারবো। যেমন আমার কাছে উন্নত প্রযুক্তি নেই, বাট আমার কাছে অনেক টাকা আছে, তাহলে টাকা আছে মানে আমি খুব ইজিলি উন্নত প্রযুক্তি নিয়ে আসতে পারবো। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক পরিবেশের অনুকূল প্রভাব পরিবেশের অন্যান্য উপাদানের প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। যেমন অবকাঠামো গড়ে তোলা, তারপর উন্নত প্রযুক্তি সংগ্রহ করে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটানো যায়, মানুষও গণ্ডগোল থেকে দূরে থাকে, তাই অর্থনৈতিক পরিবেশটা কি খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ব্যবসায় আইনগত পরিবেশ কেন গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানি আইনগত পরিবেশের সংজ্ঞা দেওয়া হবে, যেটা দেওয়া হয়েছে। তারপর যেটা বলা হচ্ছে যে জনগণের কল্যাণে নানান ধরনের আইন পাশ করে, তারপর হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে নানান সুযোগ সুবিধা অর্জনের জন্য আইন পাশ করা হয়। আর এই আইন ও আইন সংশ্লিষ্ট নীতিমালার যে বেড়াজালের মধ্য থেকে ব্যবসায়ী কার্যক্রমকে পরিচালনা করে। আইনগত পরিবেশ ব্যবসা বান্ধব হলে দেশের ব্যবসার উন্নয়ন ঘটে। এই জন্য বলা হয় কি যে ব্যবসায় আইনগত পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ কেন গুরুত্বপূর্ণ। ফার্স্টলি আমরা সাংস্কৃতিক পরিবেশের সংজ্ঞা দিব, যেটা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অলরেডি পড়ে এসেছি এই সংজ্ঞাগুলো। তারপরে যেখানে বলা হচ্ছে যে কোনো সমাজের মানুষ মিথ্যা বলা এবং অন্যকে ঠকানোকে যদি গর্হিত বা বাজে কাজ, তারা যদি এটা হচ্ছে নেগেটিভ বা বাজে
এটা যদি বাজে কাজ মনে করে তাহলে কিন্তু কোথাও মানে মানে কোনো কোনো দেশে এরকম মনে করে, আবার কোনো কোনো দেশে উল্টা চিত্র, যে তারা কিছু মনেই করে না। যেমন আমরা যেটা দেখতে পাই যে জাপানের মানুষজন খুবই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তারা খুব নিয়ম মেনে চলে, তারা সব কিছুতে নিয়ম মেনে চলে। যেমন এর মানে একটা হয়েছিল যে জাপানের ইয়ারা কোনো একটা দেশে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে গিয়েছিল, তারপর হচ্ছে তারা সম্পূর্ণ স্টেডিয়াম একদম ক্লিন করে ফেরত এসেছে। কেন? কারণ তাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব, টোটালি এটাকে ক্লিন করা বা পরিষ্কার করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার অন্যদিকে আমরা বাঙালিরা কোথাও একটা গেলে ময়লা করলে হ্যাঁ হ্যাঁ হয়েছে, ময়লা তো কী হয়েছে, হ্যাঁ এটা হবেই তো, এত এত মানুষ আসলে তো এই জায়গার ময়লা হবেই তো, খুব বাজে করে, তার কারণ আমরা মনেই করি না যে এটা একটা বাজে কাজ আমরা করছি, বাট জাপানিজরা এটাকে খুবই বাজে কাজ মনে করে। তাহলে এইরকমভাবে যে কে কী মনে করছে, কোন দেশের সংস্কৃতি কেমন, সেটা আমাদের খুব মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমাদের সমাজে অসাম্প্রদায়িক মনোভাব আছে, হ্যাঁ বাংলাদেশ অবশ্যই পজিটিভ, অসাম্প্রদায়িক মনোভাব আছে যে সবাই সমান, কোনো ভাগ ভেদাভেদ নাই, পারিবারিক বন্ধন আছে খুব দৃঢ়, তারপর গতানুগতিকতা মানসিকতা ইত্যাদি এক ধরনের সামাজিক পরিবেশ সৃষ্টি করেছে। ঠিক আছে, তাহলে যদি উন্নত সমাজ তৈরি করতে চাও বা বিনির্মাণ করতে চাও, তাহলে ব্যবসার উন্নয়নে উন্নত সাংস্কৃতিক পরিবেশ আবশ্যক। যে ব্যবসায় ভালো করতে গেলে অবশ্যই উন্নত সাংস্কৃতিক পরিবেশ দরকার। এই জন্যই বলা হচ্ছে যে সাংস্কৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো। অভ্যন্তরীণ ব্যবসা মানে অভ্যন্তরীণ পরিবেশ, আসলে ব্যবসা না অভ্যন্তরীণ পরিবেশ, যেটা আমরা আজকে পড়েছি যে ব্যবসার ভিতরের যে উপাদানগুলো আছে, যেমন মালিক, শেয়ার হোল্ডার, শ্রমিক, কর্মীরা, এই সব কিছু মিলে যে আমাদের অভ্যন্তরীণ পরিবেশটা। তো বলা হচ্ছে যে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো। কারণ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরাজমান যে সকল উপাদান বা শক্তি ব্যবসার কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে তাকে অভ্যন্তরীণ পরিবেশ বলে। প্রথমে সংজ্ঞা, তারপর যেটা বলা হচ্ছে এরূপ পরিবেশের উপাদানের মধ্যে পরিচালনা পর্ষদ, যে ম্যানেজমেন্ট যারা চালাবে, ব্যবস্থাপনা, শ্রমিক কর্মীদের মান, ব্যবসায় আর্থিক ও কারিগরি সামর্থ্য, সুনাম, নিজস্ব সংস্কৃতি, এসব কিছু গুরুত্বপূর্ণ। তাহলে এসব যদি বিবেচনা না নিয়ে যদি তুমি ব্যবসা করো, তাহলে তো তুমি সেই ব্যবসায় ভালো করতে পারবে না, তাহলে তাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই জন্য ব্যবসার উপর এইরূপ পরিবেশের বিবেচনার প্রয়োজন পড়ে, অবশ্যই আমার বিবেচনা করতে হবে। তারপর যেটা আছে যে বাহ্যিক পরিবেশ বিবেচনায় না নিয়ে ব্যবসা চালানো অসম্ভব কেন। প্রথমে আমরা পড়েছি অভ্যন্তরীণ তো ব্যবসার ভিতরেরই উপাদান, এবং বাহ্যিক কোনটা, বাহ্যিক কিন্তু প্রতিষ্ঠানের বাহিরের উপাদান, এগুলো ভিতরে না, এগুলো বাহিরের উপাদান, কিন্তু এগুলো কি করে, প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। যদিও এগুলো বাহিরের, কিন্তু এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে এফেক্ট করে বা প্রভাব বিস্তার করে। এই জন্য এই উপাদানগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, কনসিডার করতে হবে, বিবেচনায় আনতে হবে। সেটাই বলা হচ্ছে যে এইরূপ পরিবেশের উপাদান হলো প্রতিযোগী, যে কি কি, যে আমরা অলরেডি পড়ে এসেছি যে প্রতিযোগী, তারপর হচ্ছে ক্রেতা বা ভোক্তা, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, সরকারি বিভিন্ন সংস্থা ইত্যাদি। তাহলে ক্রেতা বা ভোক্তার চাহিদা বিবেচনায় নিয়ে পণ্য বা সেবা উৎপাদিত হয়। যে আমাদের পণ্য বা সেবার ক্ষেত্রে আমরা প্রথমেই কি দেখি যে আমাদের ক্রেতা বা ভোক্তারা কী চাচ্ছে, তাদের চাহিদাটা কী, তাদের চাহিদার কথাটা মাথায় নিয়েই কিন্তু যে কোনো ধরনের পণ্য বা সেবা উৎপাদন হয়। তাহলে এই যে উৎপাদন হয়, তাহলে সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী এবং সরকারি সংস্থার সহায়তা লাগে। এই জন্য কি বাহ্যিক পরিবেশ বিবেচনায় যদি আমি না নিই, তাহলে আমার ব্যবসা চালানো অসম্ভব। প্রথম যেটা পয়েন্ট, আমার বাহ্যিক পরিবেশের মধ্যেই তো আমার ক্রেতা বা ভোক্তা আছে, আমি যদি তাদেরকেই কনসিডার না করি, তাহলে আমার ব্যবসা চলবে কীভাবে। আমার সাপ্লায়ার আছে, যারা হচ্ছে আমার পণ্য সরবরাহকারী, তারা যদি আমাকে সাপ্লাই না দেয়, তাহলে আমার ব্যবসায় কাঁচামালই যদি না থাকে, আমার ব্যবসা চলবে কীভাবে। তো আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাহ্যিক পরিবেশকেও বিবেচনায় নেওয়া। বাহ্যিক পরিবেশকে বিবেচনায় না নিলে ব্যবসা চালানো সম্ভব নয়। আচ্ছা, এখন আমরা চলে আসছি এমসিকিউ সেকশনে। এমসিকিউতে আমরা এখন হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেনগুলো খুব দ্রুত সলভ করব, তোমরাও চেষ্টা করো এমসিকিউগুলোর উত্তর দেওয়ার। যেহেতু অলরেডি আমরা অনেক কিছু পড়ে ফেলেছি, আমরা এই সবগুলো এমসিকিউর অ্যান্সার অলরেডি জানি, এখন আমরা খুব দ্রুত এমসিকিউগুলো সলভ করে ফেলবো। প্রথম যেটা বলা হচ্ছে যে জলবায়ু কোন ধরনের পরিবেশের উপাদান, অবভিয়াসলি অ্যান্সার কী হবে, প্রাকৃতিক পরিবেশ। ও আচ্ছা, এখানে ওকে, আমি এখানে অ্যান্সারগুলো দাগিয়ে দিব। প্রথম বলা হচ্ছে যে জলবায়ু কোন ধরনের পরিবেশের উপাদান, জলবায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান। আচ্ছা, আমরা একটু মোটাই আনি। হ্যাঁ,
এখন ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই জানি যে জলবায়ু কোন ধরনের পরিবেশের উপাদান হবে, প্রাকৃতিক পরিবেশের উপাদান হবে। তারপর যেটা বলা হচ্ছে যে মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান, মানব সম্পদ, মানব সম্পদ তাহলে কোন দেশের ধরনের পরিবেশের উপাদান হবে, অর্থনৈতিক, মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশের উপাদান। তারপরে বলা হচ্ছে যে জনসংখ্যা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত, জনসংখ্যা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত হবে, সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত হবে। তারপর নেক্সট আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই কোন ধরনের পরিবেশে যাবে, রাজনৈতিক পরিবেশে যাবে। তারপর আমাদের যেটা বলা হচ্ছে যে কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত, কারিগরি শিক্ষা কোথায় যাবে, কারিগরি শিক্ষা মানেই কি আমাদের প্রযুক্তি, তাহলে এটা প্রযুক্তিগত পরিবেশের অন্তর্ভুক্ত। তারপর আমাদের নেক্সট যে প্রশ্নটা আছে, কোনটি, তোমরা আমার সাথে অ্যান্সার করো, তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো যে তোমরা জিনিসগুলো অ্যান্সার করতে পারো কি না। তোমরা অ্যান্সার করতে পারলেই বুঝবে যে তোমরা পড়াগুলো ঠিকঠাক হয়েছে, আমরা পড়াগুলো পাচ্ছি, ওই জন্য চেষ্টা করো অ্যান্সার করতে। তারপর বলা হচ্ছে যে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি হবে, অবশ্যই দেশীয় অবস্থান, যে একটা দেশ কোথায় অবস্থান করে, দেশটার অবস্থান কোথায়, এটা। তারপরে হচ্ছে আমাদের নেক্সট যে এমসিকিউটা, যে নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান, অর্থনৈতিক পরিবেশের উপাদান কোনটি, সঞ্চয় ও বিনিয়োগ। তোমরা কি অ্যান্সার করছো, এটা অ্যান্সার করো। তারপরে নেক্সট যেটা, যে অপ্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, যে অপ্রাকৃতিক পরিবেশ তাও সেটার গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, ঐতিহ্য, যে ঐতিহ্যটা কি প্রাকৃতিক পরিবেশ না, বাট এটা কি অপ্রাকৃতিক পরিবেশ, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, অপ্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। তারপর বলা হচ্ছে যে নিচের কোনটি পলিটিক্যাল পরিবেশের উপাদান বহির্ভূত, যে নিচের কোনটি কি রাজনৈতিক বা পলিটিক্যাল পরিবেশ আমরা যেটাকে বলি, আসলে এখানে রাজনৈতিক হতো, যে রাজনৈতিক পরিবেশের উপাদানের বহির্ভূত কোনটা, মানব সম্পদ, কারণ সরকার, আন্তর্জাতিক সম্পর্ক, আইন শৃঙ্খলা, এই তিনটেই রাজনৈতিক পরিবেশের আন্ডারে পড়ে, তাহলে এটার বহির্ভূত বা এটার বাহিরে কোনটা, এর বহির্ভূত মানে বাহিরে কোনটা, তাহলে সেটা কি মানব সম্পদ। তারপর আমরা যেটা দেখছি যে খনিজ সম্পদ এবং মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত, খনিজ, তাহলে খনিজটা প্রাকৃতিক এবং মানব কোনটা অর্থনৈতিক, তাহলে প্রাকৃতিক ও অর্থনৈতিক, শুধু প্রাকৃতিকও হবে না, শুধু অর্থনৈতিকও হবে না, কারণ খনিজটা প্রাকৃতিক, মানব সম্পদটা অর্থনৈতিক, তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার, প্রাকৃতিক ও অর্থনৈতিক। তারপর হচ্ছে জনসংখ্যা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্ভুক্ত, জনসংখ্যা এবং ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্ভুক্ত, এটা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। তারপর আমাদের নেক্সট যেটা, সরকারের সাক্ষরতা কর্মসূচি কোন পরিবেশের উপাদান, মানে কোন পরিবেশের উপাদান, সরকার যে সাক্ষরতা নিতে চাচ্ছে, যে সাক্ষরতার করতে হবে, সবাই শিক্ষিত থাকতে হবে, এটা কোন ধরনের পরিবেশের উপাদান, সাক্ষরতা কর্মসূচি। আসলে না, সাক্ষরতা কর্মসূচি সরকার যে চাচ্ছে যে সমাজে সবাইকে সাক্ষর হতে হবে, সরকার চাচ্ছে, তো যেহেতু সরকার চাচ্ছে সেটা আমরা রাজনৈতিক পরিবেশের আন্ডারে যাবে, কারণ সরকার কোনো কিছু একটা করছে মানে সেটা রাজনৈতিক পরিবেশের আন্ডারে যাবে। ওকে, এই জিনিসটা কিন্তু একটু কনফিউজিং, এটা মাথায় রেখো যে সরকার কোনো কিছু একটা করলে সেটা আমাদের রাজনৈতিক পরিবেশের আন্ডারে যাবে। তারপর সরকারের শিল্পনীতি এবং বাণিজ্য নীতি, সরকার যে বিভিন্ন ধরনের নীতি প্রয়োগ করে, যে শিল্পনীতি হোক এবং বাণিজ্য নীতি হোক, এগুলো কোন ধরনের পরিবেশের মধ্যে হবে, আইনগত পরিবেশের মধ্যে হবে। কেন, কারণ এই যে নীতি, যে কোনো ধরনের আইন কানুন যখন সরকার প্রয়োগ করে তখন আইন কানুনগুলো কি আইনগত পরিবেশের মধ্যে যাবে, এই জন্য এটা আইনগত পরিবেশে যাবে। তারপর হচ্ছে নীতি, নৈতিকতা এবং মূল্যবোধ ব্যবসার কোন ধরনের উপাদান, মানে কোন ধরনের ব্যবসার পরিবেশের উপাদান, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, এটা সামাজিক পরিবেশের উপাদান। তারপর হচ্ছে সুনাম কোন ধরনের উপাদান, সুনাম কোন পরিবেশের উপাদান, আমরা জানি সুনাম কি, যে একটা ব্যবসা অর্থনৈতিক, সুনামের যদিও কোনো মনিটারি ভ্যালু নাই, বা সুনামটা অর্থনৈতিক পরিবেশের উপাদান, কারণ কোনো একটা মানে দেশের কোনো একটা কোম্পানির সুনাম আছে মানে কি, সুনামটা সেটা মনিটারি ভ্যালু যদি নাও থাকে, মনিটারি ভ্যালু না থাকলেও সুনামের ফলে কিন্তু একটা প্রতিষ্ঠানের ভ্যালু বাড়ে। যেমন আমরা যদি কোনো একটা বড় ব্র্যান্ডের কথা চিন্তা করে দেখি, যে সেই ব্র্যান্ডগুলো তাদের প্রোডাক্ট খুব বেশি দামে সেল করতে পারে, কেন, কারণ তাদের সুনাম আছে। এটা আসলে আমরা পড়ে এসেছি, আমরা অলরেডি উপাদানে পড়ে এসেছি। যেমন আমরা যদি ধরি গুচি, লুই ভুটনের কথা যদি আমরা চিন্তা করি, এই ধরনের বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে তারা খুব লাক্সারিয়াস ব্র্যান্ড এবং খুব খুব হাই প্রাইসে তারা হচ্ছে প্রোডাক্ট সেল করে, শুধুমাত্র তাদের এই সুনাম থাকার কারণে। তারপর আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই, যে জাতীয়তা কোন পরিবেশের উপাদান, জাতীয়তা কোন ধরনের পরিবেশের উপাদান, সামাজিক পরিবেশের উপাদান।
তারপর হচ্ছে দেশের শেয়ার বাজার কোন ধরনের পরিবেশের উপাদান, যে কোনো একটা দেশের শেয়ার বাজার মানে কি, অবশ্যই সেটা অর্থনৈতিক পরিবেশের উপাদান, সেটা অর্থনৈতিক পরিবেশের আন্ডারে যাবে। তারপর হচ্ছে আবাসিক এলাকায় শিল্প স্থাপন না করা কোন ধরনের পরিবেশের বিষয়। কোন একটা আবাসিক এলাকায় তুমি শিল্প স্থাপন করতে পারবে না, এটা অবশ্যই তোমার আইন থাকবে এরকম যে এই যে আবাসিক এলাকায় শিল্প স্থাপন করা যাবে না, এই রিলেটেড আইন থাকার কারণে এই কাজটা করা যায় না। তাহলে এটা কোন পরিবেশে যাবে, আইনগত পরিবেশের উপাদানের মধ্যে যাবে। তারপরে যেটা আছে যে পরিবেশের কোন উপাদানের কারণে চরাঞ্চলে চীনাবাদাম ভালো চাষ করা যায়। মানে চরাঞ্চলেও ভালো চীনাবাদাম চাষ হবে অবশ্যই যদি আমার মাটি ভালো থাকে, তার মানে কি প্রাকৃতিক পরিবেশের উপাদান এটা। তারপর হচ্ছে দুটি দেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক যে চুক্তি থাকে, দুইটি দেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি ব্যবসার কোন পরিবেশের অন্তর্ভুক্ত। দুইটা দেশ মিলে দ্বিপাক্ষিক চুক্তি করছে, তার মানে কি এটা রাজনৈতিক পরিবেশ, কারণ এই যে দ্বিপাক্ষিক চুক্তি, দুই পক্ষে সরকার দুইটা পক্ষের সাথে চুক্তি করছে, তাহলে এটা কি দ্বিপাক্ষিক চুক্তি, রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ব্যবসা একটি প্রত্যক্ষ পরিবেশের উপাদানের মধ্যে পড়ে, যে ব্যবসাকে প্রত্যক্ষভাবে এফেক্ট করে বা প্রত্যক্ষ ও যে পরিবেশের উপাদানের মধ্যে কোনটা পড়বে, সরাসরি ব্যবসাকে কোনটা এফেক্ট করে, ক্রেতা ও ভোক্তা। ক্রেতা ভোক্তা যদি না থাকে আমার ব্যবসাই থাকবে না, এই জন্য ব্যবসার প্রত্যক্ষ পরিবেশের উপাদানের মধ্যে কোনটা থাকবে, ক্রেতা ও ভোক্তা। তারপরে ব্যবসার প্রত্যক্ষ পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কোনটি, যে ব্যবসার অভ্যন্তরীণ বা ব্যবসার ভিতরের উপাদান কোনটি, ব্যবস্থাপক, কারণ প্রতিযোগীও বাইরে, সরকারও বাইরে, সরবরাহকারী বা সাপ্লায়ার এরাও বাইরে, শুধুমাত্র আমার ব্যবস্থাপক ব্যবসায়ের ভিতরে। তারপর বলা হচ্ছে যে ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের বাহ্যিক উপাদান কোনটি, যে ব্যবসার প্রত্যক্ষ যে পরিবেশের যে বাহ্যিক উপাদান কোনটি, মালিক ব্যবসায়ের ভিতরে, শ্রমিক ব্যবসায়ের ভিতরে, মূলধনটাও কি ব্যবসায়ের ভিতরে, কিন্তু বাহিরের কে, প্রতিযোগী বা কম্পিটিটর যারা আছে তারা হচ্ছে বাহিরের, তাহলে প্রতিযোগী হবে। নেক্সট হচ্ছে নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান বহির্ভূত, যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসবে না, প্রকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশের বহির্ভূত হচ্ছে দেশের সার্বভৌমত্ব, যে একটা দেশ স্বাধীন কি স্বাধীন না, এটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসবে না। এছাড়া প্রাকৃতিক সম্পদ, দেশের অবস্থান, দেশের আয়তন, এই সবগুলোই কি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসবে। তারপর নিচে লাস্টে যেটা বলছে যে পরিবেশ, লাস্টে আসলে 25 নাম্বার আমরা এমসিকিউ পড়ছি, যে পরিবেশ বলতে কি বোঝায়, মানুষের আচার আচরণ ও ভাবধারা না, আচরণের ওপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ না, পারিপার্শ্বিক ইতিবাচক দিকসমূহ, আসলে সবগুলো কভার করে লাস্ট পয়েন্টটা, যে মানুষের জীবন ও কাজে প্রভাব সৃষ্টিকারী পারিপার্শ্বিকতা মানে আশপাশ সারাউন্ডিংস, যেটাকে আমরা পরিবেশ বলি, সেটাই আসলে এখানে জানতে চাচ্ছে যে পরিবেশ বলতে কোনটি বোঝায়। তারপর আমাদের 26 নম্বরে যেটা বলা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে নিচের কোন বিষয়টি অধিক প্রযোজ্য, এর উপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত, হ্যাঁ এই কথাটা তো সঠিক। তারপর আমরা খ নম্বরে দেখি, এইরূপ পরিবেশ সবার জন্য অনুকূল প্রভাব রাখে না, প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ অনুকূল, তাই বলে যে সব দেশের প্রাকৃতিক পরিবেশ অনুকূল থাকবে এবং এটা সবার জন্য পজিটিভ থাকবে এমনটা না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের এর একক প্রভাব লক্ষণীয়, অর্থনৈতিক কর্মকাণ্ডে অবশ্যই প্রাকৃতিক পরিবেশ মানে প্রভাব ফেলে, বাট সেটা একক প্রভাব না। শিক্ষা ও সচেতনতার মাধ্যমে এর উপর প্রভাব বিস্তার সম্ভব না, তুমি যতই লেখাপড়া করে নাও, যতই তোমার শিক্ষা থাকুক, সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশটাকে হার্ম করবে না, তুমি খারাপ করবে না, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করবে না, বাট তার ফলে যে তুমি পরিবেশটাকে চেঞ্জ করে ফেলতে পারবা কিংবা অনেক পজিটিভ কোনো কিছু করে ফেলতে পারবা তার কোনো গ্যারান্টি নেই। তার মানে কোনটা হবে, ক হবে, যে এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত, যে মানুষ এটার উপর কি নিয়ন্ত্রণ করতে যেটা পারা বা নিয়ন্ত্রণ ক্ষমতাটা কি সীমিত বা কম। তারপর আমরা নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে ব্যবসায় বান্ধব নীতিমালা কোন পরিবেশের সাথে সম্পর্কিত, যে ব্যবসায় বান্ধব নীতিমালা, ব্যবসায়ী যে নীতিমালাগুলো এগুলো কি এটা রাজনৈতিক ও আইনগত সাথে যাবে, যে কারণ সরকার নীতিগুলো প্রণয়ন করে এবং নীতি মানেই কি সেটা আইনগত পরিবেশ, এই জন্য হচ্ছে ব্যবসা বান্ধব নীতিমালা রাজনৈতিক ও আইনগত পরিবেশের আন্ডারে যাবে। তারপর বলা হচ্ছে বাংলাদেশের নৌপথকে ঘিরে এক সময় ব্যবসায়িক কেন্দ্রগুলো গড়ে ওঠার পেছনে মুখ্য কারণ কি ছিল, কারণ নৌপথে পণ্য ব্যয় সাপেক্ষ। যখন বলছে যে বাংলাদেশের নৌপথকে ঘিরে একসময় ব্যবসায়িক কেন্দ্রগুলো গড়ে ওঠার পিছনে মূল কারণটা কি ছিল, কেন নৌপথকে ঘিরে ব্যবসায়িক কার্যক্রমগুলো শুরু ছিল বা তখন কেন সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। এখানে অপশনগুলো আমরা দেখি, প্রথমে বলা হচ্ছে নৌপথে চোর ডাকাতের ভয় কম ছিল, তারপর বলা হচ্ছে নৌপথে পণ্য পরিবহন ছিল স্বল্প ব্যয় সাপেক্ষ, আসলে এটাই মেইন রিজন। তারপর
গ নাম্বার বলা হচ্ছে নৌকায় মাল পরিবহনের ক্ষতির ভয় ছিল না, পালতোলা নৌকায় ভ্রমণ না আসলে আরামপ্রদ ছিল, এটা অবশ্যই না। এটা আমরা আসলে এর আগেও পড়েছি যে নৌপথ সবচেয়ে কম খরচে নৌপথের মাধ্যমে পণ্য মানে আনা নেওয়া করা যায়। সবচেয়ে বেশি ব্যয়বহুল প্লেন বা আকাশপথ, তারপর হচ্ছে যে স্থলপথের মধ্যে যেটা আছে যে গাড়ি ট্রাক এগুলো দিয়ে, এবং সবচেয়ে কম কস্ট হচ্ছে নৌপথে পণ্য আনা জাহাজের মাধ্যমে, কারণ অনেক অনেক পণ্য আসতে পারে। ওকে, তারপর আমাদের নেক্সট যে এমসিকিউটা সেটা আমরা দেখে নিই। নেক্সট এমসিকিউতে আমাদেরকে কি বলা হচ্ছে যে নিচের কোনটি সবগুলোই সামাজিক পরিবেশের আয়তাভুক্ত, যে সবগুলো। আচ্ছা, তাহলে সবগুলো আমরা যদি পয়েন্টগুলো দেখি, এটা তোমরা একটু চেষ্টা করে দেখো যে একদম মানে ইজিলি বুঝে যাবে যে দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস, এই তিনটা আছে, এই তিনটার কোনোটাই সামাজিক পরিবেশে নাই এরকম না। সুতরাং এই পয়েন্টটা হবে যে এটা সবগুলো কি সামাজিক পরিবেশের আয়তাভুক্ত। তারপর আমাদের লাস্টলি যেটা বলা হচ্ছে যে নিচের কোনটির সবগুলো অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, যে নিচের কোনটা সবগুলো অর্থনৈতিক পরিবেশের আন্ডারে যাবে। এটা আসলে খ নাম্বার, কারণ দেখো সঞ্চয়, তারপর আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং মানব সম্পদ, এই তিনটা জিনিসই কোন পরিবেশের আন্ডারে যায়? অর্থনৈতিক পরিবেশের আন্ডারে যায়। সুতরাং আমাদের এটার অ্যান্সার কোনটা হবে? এটা, যে সঞ্চয় এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং মানব সম্পদ। ওকে, তাহলে আমরা 30টা এমসিকিউ সলভ করে নিলাম। এখন আমরা একটু সৃজনশীল দেখব। আমাদের সৃজনশীল এখানে যেটা দেখতে পাচ্ছি যে তিস্তা পারে মানুষের দুর্দশা দেখে কুড়িগ্রামের জনাব মনির হোসেন এলাকায় একটি এনজিও প্রতিষ্ঠা করে। তারপরে বলা হচ্ছে যে স্যালো টিউবওয়েল বসালেই সেচ দেওয়া যায়, কিন্তু কৃষকের সেই সামর্থ্য নেই। এখানে আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি একটু পয়েন্ট করি যে সেই সামর্থ্য নেই, চাষ করলেও সঠিক পরিচর্যা করতে না পারায় ফসল হয় না, এনজিওগুলোর উপরেও ধারণা খারাপ। তাই তিনি কৃষকদের সংগঠিত করলেন এবং আধুনিক চাষাবাদের প্রয়োজন ও উপায় বুঝলেন। এখন দিন বদলাতে শুরু করেছে। আচ্ছা, এটা আমাদের আসলে উদ্দীপক ছিল। তার আগে আমরা ক আর খটা একটু পড়ে আসি। কতে বলা হচ্ছে শিল্প কি, যে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ এবং এতে উপযোগ সৃষ্টির সকল প্রচেষ্টাকে কি বলা হয়? শিল্প বলা হয়, সেটা আমরা অলরেডি জানি। তারপর বলা হচ্ছে উন্নত প্রযুক্তিগত পরিবেশ ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন? এটার কারণ এখানে বলা হচ্ছে, প্রথম আমরা অবশ্যই জানি যে যেহেতু প্রযুক্তি নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে সবার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের সংজ্ঞা দিতে হবে। সেটা এখানে করা হচ্ছে যে সবার প্রথমে প্রযুক্তিগত পরিবেশের সংজ্ঞা দিয়ে দেওয়া হচ্ছে যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা এবং এই সংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদি মিলে একটি দেশের অভ্যন্তরীণ সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। তারপর যেটা বলা হচ্ছে যে বিজ্ঞান বা সংঘবদ্ধ জ্ঞানকে ব্যবসায়িকভাবে মানুষের প্রয়োজনে ব্যবহার করার জ্ঞানকে প্রযুক্তি বলে। বিজ্ঞানের অগ্রযাত্রা প্রযুক্তি ব্যবহার ছাড়া বাস্তবে রূপায়িত হতে পারে না। যে বিজ্ঞানের অগ্রগতি, যে প্রযুক্তি যদি না থাকতো তাহলে কিন্তু বাস্তবে আমরা বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে এগুলো প্রযুক্তি থাকার কারণে এগুলো বাস্তবে রূপ দেওয়া যাচ্ছে, বাস্তবায়িত করা যাচ্ছে। যেমন যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে, যে আমি জানি এরকম একটা পণ্য উৎপাদন করা যায়, তো আমার কাছে সেই রকম প্রযুক্তি আছে দেখেই আমি সেরকম প্রযুক্তি আনতে পেরেছি, আমি সেরকম প্রযুক্তি আছে দেখে আমি সেই যন্ত্রগুলো ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে আমি কাজটা করতে পারছি, এই জন্য এটা বলা হচ্ছে। তারপর হচ্ছে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে যোগাযোগের বিপ্লব ঘটেছে। এইভাবেই প্রযুক্তিগত পরিবেশ ব্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে প্রযুক্তি আসলে এখানে প্রযুক্তি ব্যয় কেন বলা হচ্ছে? আসলে এখানে ব্যবসায়টা ব্যয় হয়ে যাচ্ছে। এই যেখানে বলেছেন না যে উন্নত প্রযুক্তিগত পরিবেশ ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন, তাহলে সেটা এখানে বলেছেন, আমি এটা ঠিক করে দিই। ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, ব্যবসার এখানে আছে জন্য হবে, জন্যটা এদিকে লিখে দিচ্ছি। ওকে, তাহলে হচ্ছে এটা এরকমভাবে হবে। ওকে, নেক্সট আমরা গতে চলে যাই। গতে কি বলা হচ্ছে যে পরিবেশের কোন উপাদানের অভাবে উদ্দীপকের কৃষকগণ প্রথমত দুর্দশায় ছিলেন, ব্যাখ্যা করো। কোন উপাদানের অভাবে? আচ্ছা, আমরা এই যে এখানে আমরা আসলে মার্ক করেছি যে কৃষকের সেই সামর্থ্য নেই, তাদের
মানে এখানে এনজিও আছে, বাট তাদের এই যে টিউবওয়েল বসালে তাদের সেচ দেওয়া যায়, ঠিক আছে, বাট সেটার জন্য তাদের সামর্থ্য নেই। তার মানে তাদের কোনটার কিসের অভাব? অর্থনৈতিক, তাদের অর্থনৈতিক পরিবেশ, তাদের মূলধনের অভাব, তাদের অর্থনৈতিক পরিবেশ। তাহলে কোন পরিবেশের উপাদানের অভাবে কৃষকগণ প্রথমত দুর্দশায় ছিলেন, ব্যাখ্যা করো। তাহলে এটার অ্যান্সার অবশ্যই কি হবে? অর্থনৈতিক। এই যে দেখো, প্রথমত অর্থনৈতিক পরিবেশের উপাদানের অভাবে উদ্দীপকের কৃষকগণ দুর্দশায় ছিলেন। বলা হচ্ছে যে জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন, জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে যে কোনো দেশে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে প্রথমে কি করা হয়েছে, অর্থনৈতিক পরিবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে। তারপর যেটা বলা হচ্ছে এখানে, আসলে সৃজনশীলটা খেয়াল করো, নেক্সট কি বলা হচ্ছে যে উদ্দীপকে বলা হয়েছে স্যালো টিউবওয়েল বসালে কৃষি জমিতে সেচ দেওয়া যায়, কিন্তু কৃষকের সেই সামর্থ্য নেই। তাহলে কি, চাষ করলেও সঠিক পরিচর্যা করতে পারে না। যে তারা চাষ করছে, বা চাষ করলেও তারা সঠিকভাবে সেটা পরিচর্যা করতে পারছে না। কেন? কারণ তাদের এখানে যে টিউবওয়েল দরকার এবং সেটার জন্য তাদের কাছে অর্থ নেই। তার মানে তারা কিন্তু যে আর্থিক সমস্যায় ভুগছে, যে এই ক্ষেত্রে না পারার কারণ হিসাবে জানা বা আগ্রহের অভাব রয়েছে, এটা বলা যায় না। কেন বলা যায় না? কারণ তারা কিন্তু অলরেডি জানে যে স্যালো টিউবওয়েল ইউজ করলে তারা জমিতে ইজিলি সেচ দিতে পারবে। তার মানে তাদের জানে এবং তাদের আগ্রহ উভয়ই আছে। তাহলে অভাবটা কিসের? অভাবটা হচ্ছে আর্থিক দুর্দশা বা অর্থনৈতিক পরিবেশের অভাব। এই ক্ষেত্রে কৃষকদের দুর্দশার জন্য দায়ী তা বলা যায়। ওকে, তাহলে এই হচ্ছে মানে গ নাম্বার অ্যান্সার ছিল যে অর্থনৈতিক পরিবেশ বা আর্থিক দুর্দশা, ঠিক আছে, এটার জন্য দায়ী, কারণ তারা অর্থের অভাবে এই স্যালো টিউবওয়েলটা মানে ইনস্টল করে সেচের কার্যক্রম করতে পারছে না। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের জন্য একটু বিরতিতে যাচ্ছি। আচ্ছা, আমরা আবার শুরু করি। আজান শেষ হয়ে গেছে, আমরা এখন কন্টিনিউ করছি। আমরা গ নাম্বার পর্যন্ত করেছি, এখন আমরা ঘ থেকে শুরু করব। ঘতে যেটা বলা হচ্ছে যে জনাব হোসেন যে পরিবেশের উন্নয়ন সাধনের ফলে দিন বদলাতে শুরু করেছে তার আবশ্যকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। বলা হচ্ছে মানে এখানে পরিবেশটা সম্পর্কে জানতে চাচ্ছে, যে কোন পরিবেশের উন্নয়ন সাধনের ফলে তাদের দিন বদলাতে শুরু করেছে। যে এটা যেখানে বললো যে এখন দিন বদলাতে শুরু করেছে, তাহলে কোন পরিবেশের কারণে এটা হচ্ছে। আচ্ছা, এখানে আমি কিছু পয়েন্ট একটু আন্ডারলাইন করেছি, তোমরা দেখো। প্রথমে যেটা বলছে যে এনজিওগুলোর উপরে ধারণা খারাপ, এখানে ধারণা নিয়ে কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তাই কৃষকদেরকে সংগঠিত করলেন এবং আধুনিক চাষাবাদের প্রয়োজন এবং উপায় বুঝালেন, এখন দিন বদলাতে শুরু করছে। তাহলে আমরা জানি এই যে ধারণা, তারপর সংগঠিতকরণ করা, এই সব কিছু কোন পরিবেশের উপাদান? এগুলো সামাজিক পরিবেশের উপাদান। যে সমাজের মানুষজন কি মনে করে, সমাজের মানুষজন এনজিওগুলোকে নিয়ে তারা মনে করে যে এনজিওগুলো মানে ভালো না, এনজিওগুলো সাহায্য করবে না, মানে এনজিওগুলোকে নিয়ে তাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা আছে বা একটা নেগেটিভ থিঙ্কিং আছে। তাহলে এই যে তাদের ধারণাটা, এটা সামাজিক পরিবেশের আন্ডারে যাবে। তাহলে যে পরিবেশের উন্নয়ন সাধনের ফলে, তাহলে কোন পরিবেশের উন্নয়ন সাধনের ফলে? এই যে এখন তারা যখন কৃষকরা সংগঠিত হয়েছে, সংগঠিত হওয়ার পরে তারা মানে কি সামাজিক পরিবেশটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এখন আমরা ভালো করে দেখে আসি আমরা এটা কীভাবে লিখবো। এই যে ঘ নাম্বার, এই যে সামাজিক পরিবেশ, যে সামাজিক পরিবেশের উন্নয়ন সাধনের ফলে দিন বদলাতে শুরু করেছে। কি বলা হচ্ছে দেখো, কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, এই যে সংখ্যা, ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, এই যে যেটা ধারণার কথা যেটা বলা হয়েছিল, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি, দেশীয় ঐতিহ্য মিলে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। প্রথম সংজ্ঞাটা দেওয়া হয়েছে। তারপর সংজ্ঞা দেওয়ার পর এরপর আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী এনজিওগুলোর উপর কৃষকদের ধারণা ছিল খারাপ। এই যে কৃষকদের ধারণাটা খারাপ ছিল, যে তারা মনে করতো এনজিওগুলো ভালো না, তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া সম্ভব এটা তারা মনে করতো না। নিজেরা সংগঠিত হলে, তারপর তারা কি হয়েছে, তারা নিজেরা সংগঠিত হয়েছে। তো এটাই বলা হচ্ছে যে নিজেরা সংগঠিত হলে উন্নতি সম্ভব, যে নিজেরা যে সংগঠিত বা একত্রিত যদি আমি হই তাহলে উন্নয়ন করা সম্ভব। এই জিনিসটা তাদের চিন্তার বাহিরে ছিল, এটা তারা ভাবতেই পারতো না। আধুনিক চাষাবাদের প্রয়োজন এবং উপায় সম্পর্কেও তাদের ধারণা ছিল না। অর্থাৎ তাদের চিন্তা ভাবনা, এই যে এইটাই মেইন পয়েন্ট, যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস তাদেরকে পিছনে ধরে রেখেছিল। তাহলে এগুলো কি কোন পরিবেশের সাথে সম্পর্কযুক্ত? এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত, এগুলো সামাজিক পরিবেশের উপাদান। তাহলে একটা সমাজের মানুষের বিশ্বাস, ধারণা, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি যদি উন্নত না হয় সেই সমাজ কখনোই এগোতে পারে না।
তাহলে সেই সমাজ কোনো উন্নতি করতে পারে না যেই সমাজের মানুষ অশিক্ষিত, গতানুগতিক দৃষ্টিভঙ্গির অধিকারী। এই যে গতানুগতিক মানে কি, যে কোনো কিছু সম্ভব না, এটা সম্ভব না, এনজিও নতুন আসছে, এনজিও নিশ্চয়ই খারাপ হবে, ওরা ভালো কিছু করতে পারবে না, এই ধরনের ধারণাগুলো মাথায় নিয়ে বসে থাকে, এই হচ্ছে গতানুগতিক ধারণা। তাহলে এরকম গতানুগতিক ধারণার অধিকারী যদি থাকে তাহলে কি নিজেদের মানে উন্নয়ন করা সম্ভব না, তারা নিজেদের ভাগ্য বদলাতে পারবে না, তারা নিজের ভাগ্য বদলানোর জন্য সচেষ্ট হয় না, যা উদ্দীপকে ঘটেছে। উদ্দীপকে এইটাই ঘটছিল যে সামাজিক পরিবেশের ক্ষেত্রে তারা কি পিছিয়ে ছিল, তারা গতানুগতিক ধারণা নিয়েছিল, কিন্তু পরে কি হলো, পরে তাদেরকে সচেতন করার মাধ্যমে সংগঠিতকরণ বা সংঘবদ্ধকরণ এবং উন্নয়নমুখী করার প্রয়োজন পড়ে, যে তারপর তাদেরকে কি করা হয়, সচেতন করা হয়, তাদেরকে একত্রিত করার চেষ্টা করা হয়। তারপর যখন তা করে ফলে সেই প্রচেষ্টার সুবাদে, এই চেষ্টাটা করার ফলে উদ্দীপকের দিন বদলাতে শুরু করেছে, যে এই যে গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা এখন বদলাতে বা চেঞ্জেস শুরু হয়েছে। তো এটাই বলা হচ্ছে যে প্রচেষ্টার সুবাদেই মানে এটার কারণেই উদ্দীপকে আস্তে আস্তে কি করা হচ্ছে, যে বলা হচ্ছে যে দিন বদলাতে শুরু হয়ে মানে করেছে, যে এখন চেঞ্জেস শুরু হয়ে গেছে। ওকে, তাহলে এইটা ছিল আমাদের প্রথম সৃজনশীল, যেটা এটা 1 নম্বর সৃজনশীল। এখন আমরা নেক্সট সৃজনশীলে চলে যাই, সেটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল। ওকে, তাহলে 2 নম্বর আমরা এখানে দেখি কি বলা হচ্ছে। আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে নিই। উদ্দীপকে বলা হচ্ছে যে শেরপুরের হাবিব স্থানীয় তাল, বাঁশ ও খেজুরের গাছের ওপর ভিত্তি করে রূপসী বাংলা নামে একটা কুটির শিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত পাখা, টুপি, পাটি ও খেলনা সামগ্রী ক্রেতাদেরকে আকৃষ্ট করে। তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মূলধন সংকটের কারণে কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না। আচ্ছা, প্রথমে আমাদের ক নম্বরে বলছে এক মালিকানা ব্যবসা কি এবং একমাত্র নামমাত্র অংশীদারি বলতে কি বোঝায়। এই দুইটি প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারের জন্য লাগবে না। এটা যখন আমরা নেক্সট, আমাদের এক মালিকানা ব্যবসায় একটা চ্যাপ্টার আছে, অংশীদারি একটা চ্যাপ্টার আছে, নেক্সট চ্যাপ্টার দুইটা যখন আমরা করব তখন আমরা এইগুলো পড়বো। তো এই দুইটা জিনিস আমরা আজকের জন্য স্কিপ করে যাচ্ছি, কারণ এটা আমাদের এই অধ্যায়ের সাথে ডিরেক্টলি জড়িত না। এটা আমরা নেক্সট চ্যাপ্টার যখন পড়বো তখন এখানে পড়বো। তাহলে আমরা সরাসরি গ নাম্বারে চলে যাচ্ছি। এখানে যেটা বলা হচ্ছে, হাবিব কোন পরিবেশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। তাহলে আমরা দেখি তো সে কি করেছে। সে তাল, বাঁশ, খেজুর গাছের উপর ভিত্তি করে ব্যবসাটি গড়ে তুলেছেন, সেটার নাম দিয়েছেন রূপসী বাংলা, এবং একটা কুটির শিল্প। কুটির শিল্প, ঠিক আছে। তার সেই শিল্পে সে উৎপাদিত পাখা, টুপি, পাটি, খেলনা সামগ্রী এগুলো উৎপাদন করে আকৃষ্ট করে। তাহলে আমরা এই উপাদানগুলো, এই যে তাল, বাঁশ, খেজুর গাছের উপর ভিত্তি করে যেহেতু ব্যবসা শুরু করেছে, তাহলে এগুলো কোন পরিবেশ, প্রাকৃতিক। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোন পরিবেশের উপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে, প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, আমরা অ্যান্সারটা দেখে চলে আসি। এই যে হাবিব প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। কোন দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, বনবনানী, নদ নদী, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদি সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা কি বলি, প্রাকৃতিক পরিবেশ বলি। উদ্দীপকে হাবিব কি করছে, উদ্দীপকের হাবিব স্থানীয় তাল, বাঁশ ও খেজুর গাছের উপর ভিত্তি করে কুটির শিল্প গড়ে তুলেছেন। তাহলে দেখো, সে গাছপালা, বনবনানী ইত্যাদি প্রকৃতির দান, এবং তার এই স্থানীয় এইসব গাছপালা এবং প্রকৃতির নিয়মে বেড়ে উঠেছে, যার উপর ভিত্তি করে সে কুটির শিল্পটা গড়ে তুলেছে। তাহলে নিঃসন্দেহে তার এই এটা কি, তার ব্যবসাটা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করছে। তাহলে এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করেছেন। আচ্ছা, এরপর আমরা দেখি তো আমাদের ঘ নম্বরে কি বলছে, যে হাবিবের ব্যবসায় সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে যুক্তি স্থাপন করো। তার যে সমস্যাটা হচ্ছে মূলধন সংকট, যে মূলধন সংকটের কারণে সে কি করতে পারছে না, যে তার ব্যবসাটি বড় করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। তাহলে এই মূলধন সংকটটাকে আমাদেরকে বলছে যে মূলধন সংকট এর উত্তরণে, মানে এই সমস্যাটার মূলধন সংকট সমস্যার সমাধানের উপায় আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে এটার উপায়গুলো আমরা বলে দিব। কি ফার্স্টলি আমরা বলবো যে তার অর্থ সংস্থান সংশ্লিষ্ট সমস্যা, যেহেতু তার মূলধনের সংকট বা মূলধনের অভাব, তার মানে এটা কি জাতীয় সমস্যা, এটা অর্থ সংস্থান সংশ্লিষ্ট সমস্যা। প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন উপযুক্ত উৎস বা উৎসসমূহ থেকে সংগ্রহ ও কাজে লাগানোর প্রক্রিয়াকে অর্থসংস্থান বলে। আমরা ফার্স্টে অর্থসংস্থানের সংজ্ঞা দিলাম, যে আমার যে অর্থ লাগবে, যে মূলধন লাগবে, সেটা যে কোনো উৎস থেকে সংগ্রহ করার যে কাজটা, সেটাকে আমরা কি বলি, অর্থসংস্থান বলে থাকি। বিনা পুঁজিতে ব্যবসা হয় না, এই বাক্যটা কি একটা কি বলা হচ্ছে, যে এই বাক্য
প্রচলিত বাক্য আসলে এখানে আসলে ব্যবসায় বলেছে, এখানে মানে প্রবাদ বাক্য হবে হয়তো, সেটা যে প্রবাদ বাক্য ব্যবসায় সমাজে প্রচলিত, যে বিনা পুঁজিতে ব্যবসা হয় না, যে ব্যবসা যদি না থাকে মানে পুঁজি যদি না থাকে তাহলে ব্যবসা থাকবে না। ওকে, তাহলে এই যে প্রবাদ বাক্যটা এটা সব সমাজে প্রচলিত, তাই সুবিধাজনক উৎস থেকে ব্যবসায়ীকে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করার প্রয়োজন পড়ে। ওকে, এখানে উদ্দীপকে কি দেখা যায়, উদ্দীপকে দেখা যাচ্ছে যে হাবিব উৎপাদিত সামগ্রীর চাহিদা দেশে বিদেশে বৃদ্ধি পেয়েছে, তার শিল্পটা কি, তার কুটির শিল্পটা দেশে বিদেশের মানুষও এখন চাচ্ছে, তাহলে তার কারখানাটি সম্প্রসারণের জন্য তার চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন, কিন্তু মূলধন সংকটের কারণে সে কি করতে পারছে না, কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, অর্থাৎ তার সমস্যাটি ব্যবসার অর্থ সংস্থানের সাথে সম্পর্কযুক্ত। তাহলে দেখো তার অর্থ সংস্থানের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য বলা হচ্ছে যে হাবিব তার ব্যবসা যেহেতু সফল হয়েছেন এবং দেশে বিদেশে তার পণ্যের চাহিদা রয়েছে, তাই তার ব্যবসায় সম্প্রসারণ করা প্রয়োজন। এখন সম্প্রসারণের জন্য তার কি করতে হবে, রপ্তানি করার জন্য তার ব্যাংকের সাথে তার মানে তার কি কি সমস্যা থেকে সমাধানের জন্য সে ব্যাংকের সাথে করবে, মানে ব্যাংকের সহায়তা নিবে তার মূলধন সংকট করার জন্য, সে ব্যাংক থেকে ঋণ নিতে পারে। তো এটাই বলা হচ্ছে যে বিদেশে পণ্য রপ্তানি করার কারণে তার ব্যাংকের সাথে সংযোগ ঘটেছে। বাণিজ্যিক ব্যাংকসমূহ দেশের বিভিন্ন স্থানে শাখা প্রশাখা বিস্তার করে কাজ করে, এই ধরনের ব্যবসায় ঋণ দানে তারা অধিক কার্যকর, তাই হাবিবের সমস্যা সমাধানে ব্যাংক থেকে ঋণ নেওয়া উচিত। তাহলে এখানে ফার্স্টলি বলা হচ্ছে যে এই যে হাবিবের যে মূলধন সংস্থানের যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধানের জন্য তার কি করা উচিত। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এই সমস্যার সমাধানের জন্য সে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে, আর যেহেতু সে রপ্তানি করবে এবং ব্যাংক রপ্তানির জন্য খুব স্বল্প সুদে সুন্দর মানে সহজ সুদে সহজে ঋণ দিয়ে থাকে, তাহলে হাবিবের কি করা উচিত হবে, হাবিবের ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত হবে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের 2 নম্বর সৃজনশীল। তারপর এখানে লাস্টলি আমাদের যে সৃজনশীলটা রয়েছে সেটা হচ্ছে আচ্ছা 3 নম্বর, এটাই আমাদের শেষ সৃজনশীল। এখানে বলা হচ্ছে যে দেশের অধিকাংশ লোকজন ভোগ ও ব্যয়ের প্রবণতা বেশি, তাদের সঞ্চয়ের আগ্রহ কম ও সঞ্চিত অর্থের পরিমাণও কম। ইতিমধ্যে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব দেখা যায়, মানে করোনাটা ছড়িয়ে পড়ে, সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে, শুধুমাত্র জরুরি পণ্য সামগ্রী কেনাবেচার অনুমতি দেওয়া হয়। নগদ অর্থের অভাব ও কর্মহীনতার কারণে লোকজনের জীবন ধারণ কি হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। এসব বিবেচনায় সরকার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার শর্তে মার্কেট, শপিং মল এবং নির্দিষ্ট সময় বেঁধে খোলার অনুমতি দেয়, মানে করোনার সময়ের পরিস্থিতি বর্ণনা করা হচ্ছে আর কি, যে সরকার কিছু সময়ের জন্য দূরত্ব মেনে এগুলো অল্প সময়ের জন্য খোলার অনুমতি দিয়েছিল। তবে স্বাস্থ্য সচেতন লোকজন ঘরে বসে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট ব্যবহার করে কেনাবেচা করে থাকে, মানে অনলাইন শপিংয়ের কথা বলা হচ্ছে। আচ্ছা, ক আর খ আমরা খুব ইজিলি জানি যে সাংস্কৃতিক পরিবেশ কি, এটা সঙ্গে আমরা এখন পর্যন্ত 3-4 বার পড়ে এসেছি। তারপর বলা হচ্ছে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান, অবশ্যই অর্থনৈতিক পরিবেশের উপাদান। আচ্ছা, এই যে এই দুইটা এখান থেকে তোমরা একটু দেখে নিবে যে দুইটা সংজ্ঞা দেওয়া আছে, যে মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশের উপাদান দেওয়া আছে। আচ্ছা, আমাদের গতে যেটা বলা হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত জনজীবন কঠিন হওয়ার পিছনে ব্যবসার কোন উপাদানটি দায়ী। আচ্ছা দেখো, এই যে করোনার কথা বলা হচ্ছে, আমরা খুব ভালো করেই জানি যে করোনার কথা বলা হচ্ছে, যে করোনাতে যে মানুষের যে আসলে এখানে এই যে করোনার ফলে যে অর্থনীতিকে যে সঞ্চয়ের আগ্রহ কমে যায়, সঞ্চিত অর্থের পরিমাণ কমে যায়, তা এই যে তাদের যে অর্থের অভাব আছে, আমি একটু আন্ডারলাইন করে দিই, সঞ্চয়ের আগ্রহ কম, সঞ্চিত অর্থের পরিমাণ কম, তারপরে হচ্ছে নগদ অর্থের অভাব, কর্মহীনতার কারণে এই যে কঠিন হয়ে পড়ে। তাহলে জনজীবন কঠিন কেন হয়ে পড়ে বলেই দিয়েছে, যে নগদ অর্থের অভাব ও কর্মহীনতার কারণে লোকজনের জীবন কঠিন, মানুষের জীবন কঠিন হয়ে পড়ে। তাহলে এটা কোন পরিবেশের মধ্যে যাবে, অর্থনৈতিক পরিবেশের মধ্যে যাবে, যে অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক প্রভাবের কারণেই জনজীবন কি হয়ে গেছে, কঠিন হয়ে উঠেছে। তারপর এখন আমরা অর্থনৈতিক পরিবেশের সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞা দেওয়ার পর আমরা যেটা বলছি যে অর্থনৈতিক পরিবেশের ইতিবাচক উপস্থিতিতে যেমন দেশের মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বাড়ে, তেমনি এর নেতিবাচক প্রভাবের কারণে মানুষের ক্রয় ক্ষমতা, ভোগ, আর্থিক কর্মতৎপরতা এবং উৎপাদন এগুলো কি হ্রাস পায়, ফলে কর্মহীনতার সৃষ্টি হয় এবং জনজীবন বিপর্যস্ত ও কঠিন হয়। ওকে, তাহলে করোনার প্রাদুর্ভাবে অর্থনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, জনগণের এই অবস্থা ঘটেছে, যে অর্থনৈতিক যে একটা ব্যালেন্স ছিল সেটা হুট করে করোনা আসার কারণে সব কিছু মানে বন্ধ বা স্টপ হয়ে যাওয়ার কারণে এই অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধাক্কা এসেছে, যার কারণে কি যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের যে মানে অবস্থা, সেই অবস্থাটা কি একটু অবনতি ঘটেছে। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে যে ঘরে বসে কেনা বেচা ব্যবসায়
পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ কি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা। হ্যাঁ, অবশ্যই সঙ্গতিপূর্ণ। প্রযুক্তিগত পরিবেশেই তো এইসব নিয়ে আমরা অনেক কথা বলেছি, তাই না? এই যে এখানে তাই বলা হচ্ছে যে ঘরে বসে কেনাবেচা অবশ্যই ব্যবসায় প্রযুক্তিগত উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে কোন উপাদানের সাথে? প্রযুক্তিগত উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা এবং এই সংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদি মিলে দেশের অভ্যন্তরে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। সংজ্ঞা দিয়ে দিলাম। তারপর বলা হচ্ছে এইরূপ পরিবেশ উন্নত হলে মানুষের যোগাযোগ ও লেনদেন অনেক সহজ ও দ্রুততর হয়। এটা আমরা অলরেডি জানি যে উৎপাদন বাড়ে, জীবনযাত্রার মান বাড়ে। আচ্ছা, এখানে আবার উদ্দীপকের কথায় চলে আসি। যে উদ্দীপকে দেখা যাচ্ছে কি যে করোনার কারণে সরকার স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে মানুষজনের চলাচল নিয়ন্ত্রণ করছে, যে মানুষজন বের হতে পারছে না, ফলে শপিং মলে কেনাবেচার সুযোগ সংকুচিত হয়েছে। তাই যারা সচেতন তারা ঘরে বসে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো ব্যবহার করে কেনাবেচা করছে। তাহলে এটা কি প্রযুক্তিগত পরিবেশ উন্নত হওয়ার কারণে সম্ভব হয়েছে? প্রযুক্তিগত পরিবেশ উন্নত হওয়ার কারণেই তারা ইন্টারনেটের অ্যাক্সেস পাচ্ছে, তারা যে ডিভাইসগুলো বলা হচ্ছে ডিভাইসগুলো তারা ইউজ করতে পারছে বা ব্যবহার করতে পারছে। বর্তমান ডিজিটাল জগতে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষতার ফলে সামগ্রিক বিশ্ব একটি বৈশ্বিক ভিলেজে পরিণত হয়েছে, যেটাকে আমরা গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক ভিলেজ বলা হয়। ফলে জীবনযাত্রা, লেনদেন এবং ব্যবসা বাণিজ্য সর্বত্র ঘটছে ব্যাপক পরিবর্তন, যে সবখানে অনেক বেশি পরিবর্তন হচ্ছে। তাহলে করোনা পরিস্থিতিতে এই ক্ষেত্রে নতুনত্ব যোগ করেছে, যে করোনাতে মানুষ ঘরে বসে আসলে আরও বের করেছে যে কীভাবে ঘরে বসে সব কিছু করা যায় টেকনোলজি ইউজের মাধ্যমে। তাই ঘরে বসে কেনাবেচার মতো লেনদেন এরূপ পরিবেশের উন্নতির কারণে ব্যাপকভাবে বেড়েছে। ঠিক আছে, যে প্রযুক্তিগত পরিবেশের উন্নতি হয়েছে দেখেই তো মানুষ এগুলো করতে সম্ভব হয়েছে, মানুষ পেরেছে আলটিমেটলি করতে। ওকে, এই জিনিসটাই বলা হচ্ছে শেষ। এটাই ছিল আমাদের আসলে লাস্ট সৃজনশীল। আমরা আজকে ব্যবসায় পরিবেশের সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করলাম। আমরা যে আমাদের টপিক বাকি ছিল সেটা আমরা পড়েছি। তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করেছি, অনুধাবন প্রশ্ন পড়লাম, এমসিকিউ পড়েছি এবং লাস্টলি আমরা 3টে সৃজনশীলও সলভ করেছি। এই ছিল আমাদের ব্যবসায় পরিবেশ সম্পর্কে যাবতীয়, খুব ডিটেলস আমরা এই চ্যাপ্টারটা পড়েছি। আশা করি তোমরা সব কিছু বুঝেছো। যদি কোনো কিছু বুঝতে অবশ্যই থাকে অবশ্যই সেটা জানাবে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে দেওয়া হবে। কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই জানাবে। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের ব্যবস্থাপনার ব্যবসায় পরিবেশের তৃতীয় এবং শেষ ক্লাস। আমাদের ব্যবসায় পরিবেশের ওপর এটাই শেষ ক্লাস ছিল। নেক্সট আমরা অন্য নতুন অধ্যায় শুরু করব। আচ্ছা, তাহলে সবাই ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।